চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা যেটা পড়বো, আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? দেখো, আগের ক্লাসে আমরা পড়েছিলাম ন্যাফ্রনের স্ট্রাকচার তো হয়ে গেছে। ন্যাফ্রনের সাথে, সাথে আমরা জাক্সটাগ্লোমেরুলাস অ্যাপারেটাস ও দেখেছি। এগুলো আমাদের সব হয়ে গেছে। আজকে আমরা কি দেখব? হচ্ছে আজকের আমাদের যে টপিক সেটা কি? সেটা হচ্ছে ইউরিন ফরমেশন, মূত্র উৎপাদন। দেখা যাক কিভাবে হয়। তাহলে হেডিং দাও সবাই, হেডিং দাও সবাই। মূত্র উৎপাদন। তাহলে আজকের টপিক কি আমাদের? আজকের টপিক মূত্র উৎপাদন। আজকের টপিক হচ্ছে মূত্র উৎপাদন। আচ্ছা, মূত্র উৎপাদন পদ্ধতির জন্য আমাদের যে সমস্ত জিনিসগুলো দরকার, সেগুলো আমাদের মোটামুটি সব পড়া হয়ে গেছে। মূত্র উৎপাদনের জন্য আমাদের যে সমস্ত জিনিসগুলো দরকার, কি, কি জিনিস দরকার? যেমন নেফ্রন দরকার, কিডনি দরকার, এগুলো সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে জাস্ট দেখব যে কি পদ্ধতিতে আমাদের সবাই হেডিং দিয়ে দিবে মূত্র উৎপাদন। প্রথমে মনে রাখবে এই যে মূত্র উৎপাদন, এটা মেইনলি ৩ টা পদ্ধতিতে হয়। কিভাবে হয়, কোন জায়গায় হয়, কেমন করে হয়, সেগুলো তো আমি ডিটেইলস এ আসছি। তার আগে মনে রাখবে এই যে মূত্র উৎপাদন, এটা মেইনলি ৩ টা পদ্ধতিতে হয়। ঠিক আছে? তাহলে মূত্র উৎপাদন ৩ টি পর্যায়ে বিভক্ত। ফার্স্ট পয়েন্ট লেখো। তাহলে ফার্স্ট পয়েন্ট মনে রাখবে এই যে মূত্র উৎপাদন, এই মূত্র উৎপাদন ৩ টি পর্যায়ে বিভক্ত। তাহলে লেখো মূত্র উৎপাদন, মূত্র উৎপাদন, উৎপাদন ৩ টি পর্যায়ে বিভক্ত। ৩ টি উৎপাদন ৩ টি পর্যায়ে বিভক্ত। ওকে? ৩ টি পর্যায়ে। দেখো এই যে ৩ টি পর্যায়, এই ৩ টি পর্যায় কি আমরা সেগুলো দেখব। তো প্রথমে মনে রাখবে ফার্স্ট যে আমরা পর্যায়টা পড়ব সেটা কি? ফার্স্ট পর্যায় হচ্ছে আমাদের, তাহলে দেখে নাও যে ৩ টা পর্যায় কি? প্রথম যেটা আমাদের পড়ব সেটা হচ্ছে কি? প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লোমেরুলাসে পরা পরিস্রাব। ওকে? তাহলে ফার্স্ট আমাদের যেটা হবে সেটা গ্লোমেরুলাসে পরা পরিস্রাব। ফার্স্ট কি? গ্লোমেরুলাসে, তাহলে প্রথম আমাদের যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে গ্লোমেরুলাসে, গ্লোমেরুলাসে পরা পরিস্রাব। মানেটা কি আমি বলব? পরা পরিস্রাব, পরা পরি গ্লোমেরুলাসে পরা পরিস্রাব। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কি বটে সেটা আমরা দেখব। দেখো, মূত্র উৎপাদনের ২য় ধাপ আমাদের বা ২য় পর্যায় কি হবে? ২য় পর্যায় হচ্ছে আমাদের বৃক্কনালিকায় পুনর্বিশোষণ। ২ নম্বর হচ্ছে, এটা হচ্ছে দেখো বৃক্কনালিকায়, বৃক্কনালিকায় পুনর্বিশোষণ। বৃক্কনালিকায়, বৃক্কনালিকায় কি হবে? পুনর্বিশোষণ, পুনর্বি। আর ৩ নম্বর পর্যায়ে কি হবে দেখো? ৩ নম্বর পর্যায় হচ্ছে সেটা হচ্ছে বৃক্কনালিকার ক্ষরণ। ৩ নম্বর আমাদের যে পর্যায় হবে সেটা বৃক্কনালিকার, ৩ নম্বর পর্যায় হচ্ছে আমাদের বৃক্কনালিকার, বৃক্কনালিকা। এই ৩ টা পর্যায়ে আমাদের মূত্র উৎপাদন। তাহলে আমরা একটা, একটা করে দেখব যে কিভাবে হয়। চলো ফার্স্ট পয়েন্ট আমরা যেটা দেখব, ফার্স্ট যে আমরা পয়েন্টটা দেখব সেটা কি? প্রথম পয়েন্ট আমরা দেখব গ্লোমেরুলাসের পরা পরিস্রাব। ওকে? চলো তাহলে ১ নম্বর পয়েন্ট দাও, ১ নম্বর পয়েন্ট দাও। সেটা হচ্ছে গ্লোমেরুলাসে পরা পরিস্রাব। ১ নম্বর পয়েন্ট হবে আমাদের গ্লোমেরুলাসে, গ্লোমেরুলাসে পরা পরিস্রাব। কি হয় ঘটনাটা সেটা আমরা দেখব। গ্লোমেরুলাসে পরা পরিস্রাব।
গ্লোমেরুলাসে ওরা দেখো কি হয়। প্রথমে আমরা জানি আমাদের অলরেডি নেফ্রনের স্ট্রাকচার জানা আছে। তো নেফ্রনের স্ট্রাকচার আমরা কি জানি? না নেফ্রনের স্ট্রাকচার আমরা জানি আমরা জানি যে প্রথমে আমাদের কি আছে? সেখানে আমাদের বেওমানের ক্যাপসুল আছে। আর বেওমানুর যে ক্যাপসুল, সেই বেওমানের ক্যাপসুলের মধ্যে কি আছে? গ্লোমেরুল। ঠিক আছে? তাহলে কি হয় দেখো এখানে। আমি যদি একটু তোমাদেরকে ছবির সাহায্যে দেখাবার চেষ্টা করি, তাহলে কি হয় দেখো। আমরা জানি যে আমাদের এখানে মনে করা আছে, কি আছে আমাদের এখানে? দেখো এখানে আমাদের আছে কাপ শেপের স্ট্রাকচার মনে করো এখানে আমাদের কি আছে? কাপ শেপের, যেটাকে আমরা বেওমানের ক্যাপসুল। তাহলে এখন দেখো এই যে কাপ শেপেড এর যে স্ট্রাকচার, এই কাপ শেপেড এর যে স্ট্রাকচার, এর ভিতরে আমাদের যে রক্তজালক থাকে, তাকে আমরা কি বলেছি? গ্লোমেরুলাস বলেছি। তাহলে এর ভিতরে ১ম এ কি ঢুকেছে বলো? অন্তর্মুখী ধমনিকা। তাহলে এর ভিতরে কে ঢুকেছে? এর ভিতরে ১ম এ ঢুকেছে অন্তর্মুখী ধমনী। তাহলে মনে করো এটা হচ্ছে আমার অন্তর্মুখী ধমনী। হ্যাঁ? অন্তর্মুখী ধমনিকা ভিতরে, অন্তর্মুখী ধমনিকা ভিতরে ঢোকার পর এখানে কি হয়েছে? বিভিন্ন জালকে ভাগ হয়েছে। এখানে বিভিন্ন জালকে ভাগ হয়েছে। প্রায় ৫০ টার মতো নালীতে বিভক্ত হয়েছে। ওকে? তারপর বাইরে বার হয়েছে কি? বহির্মুখী ধমনী। তারপর বাইরে বার হয়েছে বহির্মুখী ধমনী। তারপর বাইরে বার হয়েছে কি? এখন এখানে একটা জিনিস ক্লিয়ার দেখো, যখন তোমার অন্তর্মুখী ধমনীকে দিয়ে যে রক্তটা ঢুকছে সেটা কি? সেই রক্তটা হচ্ছে O2 যুক্ত ব্লাড, কিন্তু তার মধ্যে দূষিত পদার্থ। তাহলে এখানে যখন অন্তর্মুখী ধমনীকায় ব্লাডটা ঢুকছে সেটা কি? এটা হচ্ছে আমার O2 যুক্ত রক্ত। ঠিক আছে? এটা কি ওঠে আমার? O2 যুক্ত রক্ত। এখানে যে রক্তটা ঢুকছে সেটা হচ্ছে O2 যুক্ত রক্ত। ওকে? এবারে দেখো O2 যুক্ত রক্ত এখানে ঢুকার পর সেখানে দূষিত পদার্থ আছে। তো মনে রাখবে এখানে যখন রক্তটা ঢুকছে সেটা হচ্ছে ১২০০ ml পার মিনিট। এখানে কত রক্ত ঢুকছে? এখানে রক্ত ঢুকছে দেখো ১২০০ ml। কত বলো তো? ১২০০। তাহলে এখানে তোমার ব্লাড ঢুকছে ১২০০ ml পার মিনিট। তাহলে এখানে ব্লাড যখন ঢুকছে তোমার অন্তর্মুখী ধমনীতে, তখন কত? তখন হচ্ছে তোমার ১২০০ ml, ১২০০ ml পার মিনিট। যখন ব্লাড ঢুকছে সেটা কত? সেটা হচ্ছে ১২০০ ml পার মিনিট। ওকে? এবারে দেখো ১২০০ ml পার মিনিট, প্রতি মিনিটে ১২০০ ml রক্ত অন্তর্মুখী ধমনীতে ঢুকছে। এবারে তার মধ্য থেকে ৫৭৫ ml পার মিনিট রক্ত সে পরিশ্রুততে অংশগ্রহণই করছে না, বাইরের দিকে পার হয়ে যাচ্ছে। মানে এখানে প্রায় ধরে নিতে পারো ১২০০ ml এর মধ্যে ৫৭৫ ml সে আগেই বার হয়ে, ৫৭৫ ml। তো বলো তো? ৫৭৫। তাহলে এর মধ্যে ৫৭৫ ml পার মিনিট সে কিন্তু এই পরিস্রাবকে বা বলতে পারো যে পরিশ্রুত করছি আমরা ব্লাডটাকে, সেখানে অংশগ্রহণ করেই না। সে এলো, সোজা, সোজা চলে গেল। ওকে? কত? ৫৭৫ ml। তাহলে রইল কত? তাহলে পার মিনিটে ১২০০ ml রক্ত অন্তর্মুখী ধমনীকায় এলো। ৫৭৫ ml ব্লাড সে গ্লোমেরুলাসে না এসে বাইরে অটোমেটিক পালালো। ঠিক আছে? মানে এখানে পরিশ্রুতর জায়গাতে এলোই না। তাহলে বলো ১২০০ থেকে ৫৭৫ যদি চলে যায় তাহলে আমার রইল কত? ৬২৫ ml। তাহলে এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসে এখন দেখো এই জায়গায় আমার এখন ব্লাড রইল ৬২৫ ml পার মিনিট। কত রইল? ৬২৫ ml পার, আশা করি ব্যাপারটা ঠিক আছে? এবারে দেখো ৬২৫ ml ব্লাড যেটা গ্লোমেরুলাসে এসেছে, সেখানে কি হবে? না ৬২৫ ml ব্লাডের মধ্যে অনলি ১২৫ ml পার মিনিট ফিল্টার। তাহলে এই ফিল্টার হয়ে কোথায় আসবে? এখানে। তাহলে এখানে কত ফিল্টার হবে? ১২৫, বলো ১২৫। ১২৫ ml পার মিনিট। অনলি ১২৫ ml পার মিনিট ফিল্টার। তাহলে আরেকবার আমি রিভিশন করছি। দেখো, অন্তর্মুখী ধমনিকা দিয়ে ব্লাড এলো কত? অন্তর্মুখী ধমনিকা দিয়ে ব্লাড এলো ১২০০ ml পার মিনিট। আমরা কার কথা বলছি? পার মিনিটের কথা। ১২০০ ml ব্লাডের মধ্যে সে গ্লোমেরুলাসে না পৌঁছে পড়ে অটোমেটিক বাইরে চলে গেল। সে পরিশ্রুতিতে অংশগ্রহণ করলই না। কত? ৫৭৫ ml। তাহলে অন্তর্মুখী ধমনিকায় ১২০০ ml রক্ত এলো, ৫৭৫ ml চলে গেল। তাহলে এখন এই আমার যে গ্লোমেরুলাস জালক, সেখানে এখন আমার ব্লাড কত রইল তাহলে বাকি? সে গ্লোমেরুলাসে আমার ব্লাড রইল এখন ৬২৫ ml।
625 ml পার মিনিট আমার এখন গ্লোমেরুলাসে থাকে। এবারে গ্লোমেরুলাসে কি ঘটনাটা ঘটে? গ্লোমেরুলাসে কি ঘটনাটা ঘটে? মনে রাখবে অন্তর্মুখী ধমনিকা যখন প্রবেশ করছে তার যে চওড়াটা সেটা কি হয়? সেটা চওড়াটা অনেক বেশি। তাহলে মনে করো এটা হচ্ছে অন্তর্মুখী ধমনিকা যার চওড়াটা দেখো অনেক বেশি। প্রস্থটা কি হয়ে যাচ্ছে? এর প্রস্থটা অনেক। তারপরে দেখো যখন সেটা গ্লোমেরুলাসে ভাগ হচ্ছে ছোট, ছোট রক্তজালক তখন সেই ছোট, ছোট যে রক্তজালক সেই ছোট, ছোট রক্তজালকের প্রাচীরের ব্যাস বা প্রাচীরের বলতে পারো প্রস্থ সেটা অনেক কম। তারপরে যখন অন্তর্মুখী ধমনিকাটাকে যখন বহির্মুখী ধমনিটাতে নির্গত হচ্ছে তার যে প্রস্থটা সেটা কিন্তু আরো কম। মানে আমার বলার বক্তব্য হচ্ছে যে যখন অন্তর্মুখী ধমনিকাটা প্রবেশ করছে ব্যায়মানের ক্যাপসুলে তখন তার প্রস্থটা অনেক বেশি। দেখতে পাচ্ছি এখানে এর প্রস্থটা কি হচ্ছে? দেখো এখানে এর প্রস্থটা অনেক বেশি। কিন্তু যখন রক্তটা বাইরে বার হচ্ছে কার দ্বারা? বহির্মুখী ধমনিকা। দেখো এটা কি? এটা হচ্ছে আমার বহির্মুখী ধমনিকা। তো যখন এই বহির্মুখী ধমনিকা দিয়ে রক্তটা বার হচ্ছে তখন তার কিন্তু যে চওড়াটা সেটা অনেক কম। এটা আমার কি বটে? এটা হচ্ছে বহির্মুখী ধমনী। বহির্মুখী তাহলে বলো যে পাইপটা দিয়ে রক্ত ঢুকছে সেটা যদি অনেক চওড়া হয় তার মানে কি রক্ত অনেক বেশি ঢুকছে। কিন্তু যে পাইপটা দিয়ে রক্ত বার হচ্ছে তার চওড়াটা যদি অনেক কম হয় মানে কম রক্ত বার হচ্ছে তাহলে বেশি রক্ত ঢুকছে কিন্তু বার হচ্ছে কম রক্ত। তার মানে এই গ্লোমেরুলাসে কি হবে? একটা চাপের সৃষ্টি। ব্যাপারটা বুঝাতে পেরেছি? তাহলে দেখো এখানে মনে করো এখানে তোমার কি হচ্ছে না এখানে তোমার ব্লাড ঢুকছে অনেক বেশি অন্তর্মুখী ধমনীতে। তাহলে দেখো ব্লাড এখানে তোমার ব্লাড ঢুকছে অনেক বেশি। ঠিক আছে? ব্লাড ঢুকে গেল। কিন্তু যখন বার হচ্ছে সেটা অনেক কম বার হচ্ছে। কারণ এর প্রস্থটা অনেক কম, চওড়াটা অনেক কম। তাহলে এই জায়গায় অর্থাৎ গ্লোমেরুলাসে এই জায়গাটায় যেটা আমি রেড কালার দেখাচ্ছি তোকে এই জায়গায় রক্তের চাপটা অনেক তাহলে বলো যখন এই জায়গায় রক্তের চাপটা অনেক বেড়ে যাবে তখন কি হবে? এই জায়গায় যখন রক্তের চাপটা অনেক বেড়ে যাবে সেই চাপে কি হবে? না রক্তের মধ্যে থাকা বিভিন্ন পদার্থ পরিশ্রুত হয়ে পড়ে নিচে নেমে যাবে। এই নিচে নেমে কি যাবে? পরিশ্রুত হয়ে পড়ে রক্তের মধ্যে থাকা বিভিন্ন বস্তু তারা পরিশ্রুত হয়ে পড়ে নিচে চলে যাবে। তাহলে দেখো তাহলে অন্তর্মুখী ধমনীটা দিয়ে রক্ত ঢুকছে কত 1200 ml চলে যাচ্ছে কত ml 575 ml বার হয়ে যাচ্ছে সে অংশগ্রহণই করছে না পরিশ্রুততে। 625 ml গ্লোমেরুলাসে আসছে তার মধ্যে 125 ml রক্ত এই নিচে দেখো এই জায়গায় এই বেওয়ানের ক্যাপসুলে এই জায়গায় ভিতরে ঢুকছে মানে পরিশ্রুত হচ্ছে কত 100 ml পার এটাকে আমরা বলবো গ্লোমেরুলাসের পরা পরিস্রাব। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো গ্লোমেরুলাসের পরা পরিস্রাব। তাহলে মূত্র উৎপাদনের ফার্স্ট স্টেপ হচ্ছে কি গ্লোমেরুলাসে পরা পরিস্রাব। অর্থাৎ অন্তর্মুখী ধমনিকা দিয়ে 1200 ml পার মিনিট রক্ত প্রবেশ করে 575 ml রক্ত সে বার হয়ে যায় কোনো পরিশ্রবণে অংশগ্রহণ করে পড়ে রইল 625। তো 625 ml রক্তের মধ্যে অনলি 125 ml রক্ত পরিশ্রুত হয়ে পড়ে নিচে নেমে আসে। আর কেন সে নিচে নেমে আসছে? কারণ রক্ত যখন ঢুকছে তখন বেশি ঢুকছে কিন্তু যখন বার হচ্ছে তখন কম বার হচ্ছে। কেন? ধমনিকার প্রাচীরের ব্যাসার্ধ। ফলে কি হচ্ছে গ্লোমেরুলাসের মধ্যে চাপটা বেড়ে যাচ্ছে। ওখানে গ্লোমেরুলাসের মধ্যে যে রক্তজালক, সে রক্তজালকের মধ্যে যখন চাপের সৃষ্টি হচ্ছে, তখন রক্তের মধ্যে থাকা বিভিন্ন ধরনের দূষিত পদার্থগুলো চাপের জন্য নিচে পরিস্রুত। ঠিক আছে? তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো? গ্লোমেরুলাসের পরাপরি আশা করি ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে। চলো তাহলে ২ লাইন লিখে নাও। চলো এখানে কয়েকটা আমরা পয়েন্ট করে লিখে নিই। আশা করি ছবি সবাই এঁকেছো। ঠিক আছে? সবাই বুঝে গেছো ব্যাপারটা। চলো তাহলে এখানে আমি কি, কি পয়েন্ট এড করতে পারি দেখো। চলো সবাই লিখো। দেখো, দেখো, দেখো বহির্মুখী ধমনিকা অপেক্ষা ফার্স্ট পয়েন্ট লেখো, ফার্স্ট পয়েন্ট লেখো। দেখো বহির্মুখী ধমনিকা অপেক্ষা অর্থাৎ বাইরের দিকে যে ধমনিটা বার হচ্ছে তার থেকে এই গ্লোমেরুলাসের যে রক্তজালকগুলো সেগুলো অনেক ছোট, ছোট হয়। পাতলা প্রাচীর বিশিষ্ট এবং অনেক তাদের গহ্বরটা ছোট হয়। তাহলে বহির্মুখী ধমনিকা অপেক্ষা ফার্স্ট পয়েন্ট লেখো, ফার্স্ট পয়েন্ট লেখো। বহির্মুখী ধমনিকা অপেক্ষা ফার্স্ট পয়েন্ট আমাদের কি হবে? ফার্স্ট পয়েন্ট হবে আমাদের বহির্মুখী ধমনিকা বহির্মুখী বহির্মুখী ধমনিকা অপেক্ষা বহির্মুখী ধমনিকা অপেক্ষা হয়েছে? বহির্মুখী ধমনিকা অপেক্ষা গ্লোমেরুলাসের জালকের গ্লোমেরুলাসের জালকের
গ্লোমেরুলাসের জালকের, তাহলে বহির্মুখী ধমনিকা অপেক্ষা গ্লোমেরুলাসের জালকের গ্লোমেরুলাসের জালকের প্রাচীরের ব্যাস খুব কম হওয়ায় প্রাচীরের ব্যাস খুব কম হয় প্রাচীরের ব্যাস খুব কম হওয়ায় প্রাচীরের ব্যাস খুব কম হওয়ায় গ্লোমেরুলাসে রক্তচাপ বেড়ে যায়, যেটা আমি তোমাদেরকে বুঝালাম। যেটা বার হচ্ছে, যেটা ঢুকছে তার প্রাচীর অনেক বেশি, মানে প্রস্থটা, যে বহির্মুখী ধমনীটা তার প্রাচীর বেশ কম, আবার যেটা মাঝে গ্লোমেরুলাস তার যে প্রাচীর আরো কম। তাহলে এখানে আমরা যে ভাষাটা বললাম সেটা কি বললাম দেখো, আবার ছবিতে সবাই দেখো। এখানে আমরা যে ভাষাটা বলতে চাইলাম সেটা বলতে চাইলাম দেখো, অন্তর্মুখী ধমনিকার প্রাচীরের ব্যাস তো বেশি, সেটা তো বটেই, তার সাথে সাথে বহির্মুখী ধমনিকার ব্যাস যা তার থেকেও আরো কম হচ্ছে এই গ্লোমেরুলাসের যে রক্তজালকগুলো আছে তার। তার মানে অটোমেটিক এই গ্লোমেরুলাসের মধ্যে যে রক্তজালকগুলো আছে তাদের ভিতরে রক্তের চাপ বেড়ে যাবে। তাহলে আমরা কি বললাম, না বহির্মুখী ধমনিকা অপেক্ষা গ্লোমেরুলাসের জালকের প্রাচীরের ব্যাস খুব কম হয়, গ্লোমেরুলাসের রক্তচাপ বেড়ে যায়। বুঝছে? ফলে ফুলস্টপ দিয়ে লেখো, ফলে ফলে রক্তের জলীয় অংশ ফলে রক্তের জলীয় অংশ ফলে রক্তের জলীয় অংশ ফলে রক্তের জলীয় অংশ পরিশ্রুত হয়ে ফলে ফলে রক্তের ফলে রক্তের জলীয় অংশ, অর্থাৎ রক্তের যে সমস্ত জলীয় অংশ আছে, রক্তের জলীয় অংশ কি হয়েছে না, জলীয় অংশ পরিশ্রুত হয়ে জলীয় অংশ পরিশ্রুত হয়ে জলীয় অংশ পরিশ্রুত হয়ে বলো কোথায় আসছে, ছবিতে বলো কোথায় আসছে। দেখো এখানে তোমার গ্লোমেরুলাসের রক্তজাল থেকে রক্ত রসটা বা বলতে পারো রক্তরস বলা ভুল হবে, রক্তের জলীয় অংশটা সেটা এই নিচে আসছে, নিচেটা কি বলবো বলো, পরিশ্রুতরে কোথায় আসছে, ব্যয়মানের ক্যাপসুলে। কাপ শেপের স্ট্রাকচারটা কি বলবো, ব্যয়মানের ক্যাপসুল। তাহলে পরিশ্রুত হয়ে ব্যয়মানের ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করে। কোথায় আসে, পরিশ্রুত হয়ে ব্যয়মানের ব্যয়মানের ক্যাপসুলের ব্যয়মানের ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করে। ব্যয়মানের ক্যাপসুলের গহ্বরে ব্যয়মানের ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করে। ঠিক আছে? ব্যয়মানের ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করে। আশা করি এই জায়গাটা সবটাই বুঝে। ওকে? তাহলে যখনই তোমার রক্তজালকের চাপটা বাড়ছে কোথায়, গ্লোমেরুলাসের মধ্যে, তখন রক্তের মধ্যে থাকা জলীয় অংশ সে নিচে অর্থাৎ ব্যয়মানের ক্যাপসুলের ভিতরে প্রবেশ হচ্ছে। চলো নেক্সট পয়েন্ট লিখো। নেক্সট পয়েন্ট লেখো, এই যে রক্তের যে জলীয় অংশগুলো নিচে এলো, কে কে এলো, না রক্তের মধ্যে থাকা বিভিন্ন দূষিত পদার্থ আসবে, আবার কিছু ভালো ভালো জিনিসও পরিশ্রুত হয়ে পড়ে চলে আসবে। তাহলে নেক্সট পয়েন্টে লেখো, লেখো পরিশ্রুত তরলে, যে তরলটা এই ব্যয়মানের ক্যাপসুলে পরিশ্রুত হয়ে পড়ে এলো, যে তরলটা এই ব্যয়মানের ক্যাপসুলে পরিশ্রুত এলো, সে পরিশ্রুত তরলে কি থাকে দেখো। তাহলে দেখো পরিশ্রুত তরলে, এই যে যে তরলটা এইমাত্র নিচে এলো পরিশ্রুত হয়ে, তাহলে দেখো পরিশ্রুত তরলে পরিশ্রুত তরলে পরিশ্রুত তরলে জল এবং জলে দ্রবীভূত পদার্থ থাকে। পরিশ্রুত তরলে কি থাকে, জল এবং থাকে জল এবং জলে দ্রবীভূত জল এবং জলে দ্রবীভূত জল এবং জলে দ্রবীভূত পদার্থ থাকে। জল এবং জলে দ্রবীভূত পদার্থ থাকে। এবার কোশ্চেনটা হচ্ছে যে জলে দ্রবীভূত পদার্থ কি। চলো তাহলে দেখো, জলে দ্রবীভূত পদার্থগুলি হলো, অর্থাৎ এই পরিশ্রুত তরলটা যেটা ব্যবমানের ক্যাপসুলে এসেছে তার মধ্যে এখন কি কি আছে, জল তো আছে, জলের সাথে কি আছে লেখো, লেখো জলে দ্রবীভূত পদার্থগুলি হলো জলে দ্রবীভূত পদার্থগুলি হলো জলে দ্রবীভূত পদার্থগুলি হলো কি কি থাকে একটু লিখে নাও। দেখো ইউরিয়া, অবশ্যই ইউরিয়া থাকবে থাকবে ইউরিয়া। তাহলে জলে দ্রবীভূত পদার্থগুলি কি কি আছে, এক মানে ইউরিয়া আছে। নেক্সট কি আছে লেখো, ক্রিয়েটিন। নেক্সট কি আছে, ক্রিয়েটিন। নেক্সট কি আছে, নেক্সট আছে, তারপরে নেক্সট লেখো ক্রিয়েটিন বাদ দিয়ে আর কি আছে, নেক্সট আছে লেখো ক্রিয়েটিন বাদ দিয়ে আর কি আছে, অ্যামাইনো অ্যাসিড। ক্রিয়েটিন বাদ দিয়ে আর কি আছে, অ্যামাইনো অ্যাসিড। তাহলে ইউরিয়া আছে,
ইউরিয়া বাদ দিয়ে আর কি আছে? ইউরিয়া বাদ দিয়ে আর আছে ক্রিয়েটিন। ক্রিয়েটিন বাদ দিয়ে আর কি আছে? ক্রিয়েটিন বাদ দিয়ে আছে কি বললাম বলো? অ্যামাইনো অ্যাসিড। ক্রিয়েটিন বাদ দিয়ে কি আছে? ক্রিয়েটিন বাদ দিয়ে আছে আমার অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড বাদ দিয়ে গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ। ওকে? চলো এই জিনিসগুলো আমার ওই পরিশ্রুত তরলটায় চলে যেত। মানে রক্ত থেকে ছেঁকে পড়ে, রক্ত থেকে ছাঁকার পর সে পরিশ্রুত তরলে এই অংশগুলো থাকে। এবারে দেখো তোমরা একটা জিনিস ভালো করে দেখো। আচ্ছা এখানে একটা স্টার চিহ্ন দিয়ে জিনিস লিখে নাও। এই সমস্ত বস্তুগুলো তো রক্ত থেকে পরিশ্রুত হয়ে পড়ে বায়োমানের ক্যাপসুলের ভিতরে চলে এলো। কিন্তু কে আসে না লেখো? প্রোটিন ও ফ্যাট আসে না। এটা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো। রক্ত থেকে কোনো প্রোটিন আর ফ্যাট কিন্তু এখানে আসবে না। তাহলে ফ্যাট প্রোটিন ও ফ্যাট আসে না। প্রোটিন ও ফ্যাট তাহলে এখানে কোন রকম প্রোটিন আর ফ্যাট আসবে না। তাহলে আসবে কে? এই যেগুলো লিখলাম পরিশোধিত তরলে ইউরিয়া, ক্রিয়েটিন, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন, গ্লুকোজ এগুলো সব পরিশোধিত তরলে চলে বুঝছো? এবারে তোমরা একটা জিনিস বলো, মনে করো তোমার ব্লাড থেকে আমি কি চাইছি? আমার মেইন উদ্দেশ্য কি বলো? আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ব্লাডে থাকা বিভিন্ন দূষিত পদার্থগুলো মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত। আমাদের এটাই তো মেইন উদ্দেশ্য। তাহলে বলো এখানে একটা জিনিস ভালো করে দেখো। আমাদের এখানে কি হবে না দূষিত পদার্থগুলো মূত্র আকারে দেহের বাইরে নির্গত হয়ে যাক সেটা আমরা চাই। কিন্তু দেখো এখানে আমার কত ভালো, ভালো জিনিস তারাও কিন্তু রক্ত থেকে চলে আসে। কি দেখো? যেমন আমার কাজের জিনিস এক অ্যামাইনো অ্যাসিড। দেখো অ্যামাইনো অ্যাসিডও কি হয়েছে? পরিশ্রুত তরলে চলে এসেছে। কিন্তু এটা তো আমার কাজের জিনিস। আচ্ছা মনে করো গ্লুকোজ। গ্লুকোজ এখন কি হয়ে গেছে? পরিশ্রুত তরলে চলে এসেছে। ব্লাড থেকে পরিশ্রুত তরলে চলে এসেছে। কিন্তু এটাও তো আমার কাজের জিনিস। আচ্ছা কে চলে এসেছে? দেখো ভিটামিন। ভিটামিনও পরিশ্রুত তরলে চলে এসেছে। কিন্তু এটা আমার কাজের জিনিস। বাট ইউরিয়া, ক্রিয়েটিন এগুলো আমার দরকার নেই। এগুলো দূষিত পদার্থ, এগুলোকে দেহের বাইরে নির্গত। তাহলে আমার এখন উপায় কি? তাহলে রক্ত থেকে তোমার খারাপ জিনিসের সাথে, সাথে আমাদের কিছু কাজের জিনিস কিন্তু ভালো, ভালো জিনিসও সেও কিন্তু পরিশ্রুত হয়ে পড়ে চলে আসে। তাহলে আমাদের এখন নেক্সট স্টেপ কি হবে? না যেগুলো খারাপ জিনিস সেগুলো আমাদের থাক। কিন্তু যে ভালো, ভালো জিনিসগুলো রক্ত থেকে চলে এসেছে তাদেরকে পুনরায় ওই তরল থেকে রক্তে আবার ফিরিয়ে দিই। তাদেরকে পুনরায় আবার কি করব? ওই পরিশ্রুত তরল থেকে ভালো, ভালো জিনিসগুলোকে পুনরায় রক্তে ফিরিয়ে দেব। কারণ ওগুলোকে আমরা চাই না যে মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত। তাহলে নেক্সট স্টেপ আমার কি হবে? নেক্সট স্টেপ হবে বৃক্ক নালিকার পুনর্বিশোষণ। তাহলে ১ নম্বর স্টেপ আমরা কি পড়লাম দেখো? তাহলে মূত্র উৎপাদনের আমরা ১ নম্বর স্টেপ কি পড়লাম? সেটা হচ্ছে গ্লোমেরুলাসে পরা পরিস্রাবক। অর্থাৎ গ্লোমেরুলাসে রক্তের চাপের ফলে রক্ত থেকে একটা তরল পদার্থ, রক্ত তরল পদার্থ সেটা পরিশ্রুত হয়ে পড়ে ব্যামনের ক্যাপসুলে চলে। কিন্তু এই পরিশ্রুত তরলে খারাপ জিনিসের সাথে, সাথে আমার কিছু ভালো জিনিসও চলে এসেছে। তাহলে আমার কাজ এবারে ভালো জিনিসগুলো আবার রক্তে ফিরিয়ে দেওয়া। সেগুলোকে আমার দেহের বাইরে নির্গত করার প্রয়োজন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে সেকেন্ড স্টেপ কি হবে? তাদেরকে আমাকে আবার রক্তে ফিরিয়ে দিতে হবে। চলো তাহলে সেকেন্ড স্টেপ কি? আমাদের অলরেডি জানাই আছে। তাহলে স্টেপ 2 তে আমাদের কি হবে? হেডিং দাও। স্টেপ 2 তে হবে বৃক্ক নালিকার পুনর্বিশোষণ। স্টেপ 2 তে কি হবে আমার? স্টেপ 2 তে হবে স্টেপ 2 তে হবে বৃক্ক নালিকার বৃক্ক স্টেপ 2 তে হবে বৃক্ক নালিকার স্টেপ 2 তে আমার কি হবে? স্টেপ 2 তে হবে আমার বৃক্ক নালিকার পুনর্বিশোষণ। বৃক্ক নালিকার বৃক্ক নালিকার পুনর্বিশোষণ। নালিকার পুনর্বিশোষণ। এখন কি হবে আমার? বৃক্ক নালিকার পুনর্বিশোষণ। অর্থাৎ আমার যে ভালো, ভালো জিনিসগুলো, সে ভালো, ভালো জিনিসগুলোকে আমাকে কি করতে হবে? আবার পুনর্বিশোষণ মানে পুনরায় আবার রক্তে আমাকে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাই তো? দেখা যাক কিভাবে। তাহলে আমরা যদি একটু ১ম এ ছবিতে দেখি, তাহলে তোমাদের আগের দিনের ছবিটা মনে আছে। যে আমাদের বহির্মুখী ধমনীটা বার হওয়ার পর পুনরায় আবার সে কিন্তু বৃক্ক নালিকায় জড়িয়ে থাকে। তো এই যে পুনরায় জড়িয়ে থাকে কেন? ওই বৃক্ক নালিকা থেকে ভালো, ভালো জিনিসগুলো পুনরায় আবার ওই রক্তে তার মানে আমি যদি তোমাদেরকে ছবিতে দেখাই, তাহলে ছবিতে আমি যদি তোমাদেরকে বলেছিলাম, আশা করি সকলের মনে আছে, যে আমাদের এই যে এইটা ছিল আমাদের কি? এটা ছিল আমাদের বেওমানের ক্যাপসুল, এইটা ছিল আমাদের বেওমানের ক্যাপসুল। এবারে দেখো বেওমানের ক্যাপসুলের পর আমরা কি বলেছিলাম? বেওমানের ক্যাপসুলের পর আমরা কি বলেছিলাম? বেওমানের ক্যাপসুলের পর আমরা বলেছিলাম আমাদের পরাসংবর্ত নালী থাকে। তাহলে বেওমানের ক্যাপসুলের পর আমার কি? পরাসংবর্ত নালী। এবারে পরাসংবর্ত নালীর পর আমার ইউ আকৃতির যে স্ট্রাকচারটা থাকে তাকে আমরা কি বলেছিলাম?
তাকে আমরা বলেছিলাম হেনরির লুপ। তাহলে এই ইউ আকৃতির যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা বলেছিলাম লুপ। এবারে হেনরির লুপটা কি হচ্ছে আবার নলাকার অংশে ডিভাইড হচ্ছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি দূরবর্ত নালিকা। তারপরে সেই দূরবর্ত নালিকায় গিয়ে পরে কি হচ্ছে? একটা সংগ্রাহী নালিকায় যুক্ত। কি হচ্ছে? একটা সংগ্রাহী নালিকায় যুক্ত। আমরা নেফ্রনের এই স্ট্রাকচারটা, এখানে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এখানে অন্তর্মুখী যে ধমনিকা, সেই অন্তর্মুখী ধমনিকা কি হয়? না অন্তর্মুখী ধমনিকা সে যখন বহির্মুখী ধমনিকাটা এখান থেকে বার হচ্ছে, আশা করি সকলের মনে আছে। যখন আমার এখানে বহির্মুখী ধমনিকাটা বার হচ্ছে, তো বহির্মুখী ধমনিকা থেকে বিভিন্ন জালক পুনরায় আবার এখানে জড়িয়ে থাকে। মনে আছে সবার ছবিটা? আমি কি বলেছিলাম? পুনরায় তারা এইভাবে জড়িয়ে থাকে, এইভাবে জড়িয়ে থাকে। তাহলে বহির্মুখী যে ধমনিকাটা বার হয়েছে, তাদের কিছু জালক পুনরায় আবার কি থাকে? পুনরায় এই নেফ্রনের মধ্যে আবার জড়িয়ে থাকে। তো এই যে পুনরায় নেফ্রনের মধ্যে জড়িয়ে থাকে এর কারণ কি? দেখো, এইমাত্র আমরা কি দেখলাম বলো? এইমাত্র আমরা একটা জিনিস দেখলাম ক্লিয়ার, এইমাত্র আমরা একটা জিনিস ক্লিয়ার দেখলাম। আমার এই জায়গায় গ্লোমেরুলাস থেকে, এই জায়গায় গ্লোমেরুলাস থেকে রক্ত থেকে রক্তের কিছুটা তরল এই জায়গায় চলে এসেছে। এই জায়গায় আমার রক্তের কিছুটা তরল চলে এসেছে। যেটাকে পোরা পরিস্রাবক আমরা বললাম। এবারে এই তরলটা বলো এই বেওমানের ক্যাপসুল থেকে এবারে ধীরে, ধীরে কোথায় নামবে? নিচে কে আছে? নেফ্রনের নিচের অংশ কে? এটা পোরা সংবর্তনালী। তাহলে এরপরে আমার কোথায় চলে আসবে? তাহলে বেওমানের ক্যাপসুল থেকে আমার ওই যে পরিশ্রুত তরলটা, এই যে আমাদের যে পরিশ্রুত তরলটা এইমাত্র হলো রক্ত থেকে, এই পরিশ্রুত আমার তরলটা এবারে বেওমানের যে ক্যাপসুল, সেই বেওমানের ক্যাপসুল থেকে বলো কোথায় চলে আসবে? বেওমানের ক্যাপসুল থেকে এবারে চলে আসবে আমার পোরা সংবর্তনালী। কোথায় চলে আসবে? পোরা সংবর্তনালী, পোরা সংবর্তনালী। আশা করি ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এরপর আমার পরিশ্রুত নালীটা পোরা সংবর্ত নালীতে চলে, এবারে বলো পোরা সংবর্ত নালী থেকে আমার তারপরে সেই পরিশ্রুত তরলটা কোথায় যাবে? বলো পোরা সংবর্ত নালীর পর কে আছে? হেনরির লুপ। তাহলে এরপর আমার পরিশ্রুত তরলটা চলে যাবে হেনরির লুপে। এরপর আমার পরিশ্রুত তরলটা চলে যাবে হেনরির লুপ। ভালো করে জিনিসটা বুঝে নাও। ঠিক আছে? এবারে হেনরির লুপ থেকে আমার সেই পরিশ্রুত তরলটা কোথায় যাবে বলো? হেনরির লুপ থেকে আমার পরিশ্রুত তরলটা চলে যাবে এই জায়গায়। এই জায়গাটা কি হচ্ছে? এটা হচ্ছে দূরবর্ত নালী। তাহলে হেনরির লুপ থেকে আমার পরিশ্রুত তরলটা এখন চলে যাবে দূরবর্ত নালীতে। কোথায় চলে যাবে? এখন এটা আমার চলে যাবে দূরবর্ত নালীতে। ওকে? তারপর দূরবর্ত নালী থেকে কোথায় যাবে? সংগ্রাহী নালী। তারপর সংগ্রাহী নালিকা থেকে তোমার কোথায় যাবে? সেটা বৃক্ক হয়ে পড়ে তোমার ডাইরেক্ট গভীরনীতে প্রবেশ করবে। এখন আমার কথাটা হচ্ছে যে যখন তোমার এই পরিশ্রুত তরলটা এই পোরা সংবর্ত নালিকায় চলে এলো, এই দেখো, তখন এই পোরা সংবর্ত নালিকা থেকে আমার এই পরিশ্রুত তলের ভালো, ভালো জিনিসগুলো এই রক্ত জালকের মধ্যে পুনরায় চলে যাবে। মানে আমার কিছু ভালো, ভালো জিনিস রক্ত থেকে চলে এসেছে যেগুলো আমার মূত্রের আকারে বার করবার প্রয়োজন নেই। তার জন্য এই পরা সংবর্ত নালিকা থেকে কি হবে? ভালো করে শোনো। এই পরা সংবর্ত নালিকা থেকে এই পরিশ্রুত তরল থেকে ভালো, ভালো জিনিসগুলো পুনরায় এই রক্তের জালক, এই যে রক্তের জালকটা পেঁচিয়ে আছে, সেই রক্তের জালকের মধ্যে পুনরায় প্রবেশ করবে। এটাকে আমরা বলছি বৃক্কীয় নালিকার তাহলে এইটা পুরোটাই বৃক্ক নালিকা কোনটা? পরাসংবর্ত নালী প্লাস হেনরির লুপ প্লাস দূরবর্ত নালী, এই তিনটাকে একসাথে আমরা কি বলি? বৃক্ক নালী। তাহলে তিনটা জায়গায় অল্প 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 করে কোনো না কোনো বস্তু পুনরায় রক্ত জালকের মধ্যে, এটাকেই বলা হয় বৃক্ক নালিকার পুনর্বিশ। আশা করি ব্যাপারটা সবার পুরো ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে লিখে নাও এবারে পয়েন্ট করে করে। চলো ফার্স্ট পয়েন্ট লেখো। লেখো পরিশ্রুত তরল, ফার্স্ট পয়েন্ট লেখো। দেখো পরিশ্রুত তরল, তাহলে আমি কি বলতে চাইছি? অর্থাৎ বৃক্কীয় নালিকার পুনর্বিশেষণ মানে কি? এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? আচ্ছা একবার কমেন্টে বলে দাও যদি ক্লিয়ার হয়েছে তো, তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রথমে আমাদের পরা পরিস্রাবক হলো গ্লোমেরুলাসে, তারপর সেই তরলটার পুনর্বিশেষণ হবে কোথায়? বৃক্ক নালিকা। বৃক্ক নালিকা মানে সবাই, পরা সংবর্ত নালীতেও হবে কিছুটা, হেনরি লুপও কিছুটা হবে, দূরবর্ত নালিকাও হবে। এটাকে আমরা বলছি বৃক্ক নালিকার পুনর। একবার আমাকে বলে দাও ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি বুঝে যাবো তোমাদের সকলের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা লেখাটা শুরু করি। ওকে? তাহলে একটু কমেন্টে লিখে দাও যদি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? জলদি, জলদি ফটাফট, 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 ফটাফট লিখে দাও যদি ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ স্যার একদম পুরো বুঝে গেছি। পুরো ক্লিয়ার একদম। ক্লিয়ার? তাহলে আমরা লেখাটা লিখে নেব যেখানে
জলদি, জলদি ফাস্ট, ফাস্ট। চলো আচ্ছা ক্লিয়ার আছে। অনেকে মেসেজ করছে ক্লিয়ার আছে। চলো বাকিরা বলো পুরো ক্লিয়ার একদম, তাই তো? চলো তাহলে এবারে লেখাটা একটু লিখে নাও যে বৃক্ক নালিকার কোনখানে, কোনখানে কি? চলো ফার্স্ট পয়েন্ট লিখো, ফার্স্ট পয়েন্ট লিখো, ফার্স্ট পয়েন্ট লিখো। লেখো পরিশ্রুত তরল, পরিশ্রুত তরল, পরিশ্রুত তরলের লেখো পরিশ্রুত তরলের, পরিশ্রুত তরলের নির্বাচিত পদার্থ, পরিশ্রুত তরলের নির্বাচিত পদার্থ, পরিশ্রুত তরলের নির্বাচিত পদার্থ, পরিশ্রুত তরলের মানে যে পরিশ্রুত তরলটা তোমার ব্যবমানের ক্যাপসুল থেকে এবারে নালিকায় প্রবেশ করছে মানে কি পরাসংবর্ত নালী। পরিশ্রুত তরলের নির্বাচিত পদার্থ পুনর্বিশোষিত হয়ে, পুনর্বিশোষিত মানে কি পুনরায় শোষিত, পুনর্বিশোষিত হয়ে, পরিশ্রুত তরলের নির্বাচিত পদার্থ পুনর্বিশোষিত হয়ে রক্তে প্রবেশ করে, রক্তে প্রবেশ, ঠিক আছে? পুনর্বিশোষিত হয়ে রক্তে প্রবেশ, রক্তে প্রবেশ। এবারে পুনর্বিশোষিত অর্থাৎ এই পরিশ্রুত তরল থেকে ভালো ভালো জিনিসগুলো পুনরায় রক্তে ঢুকবে, যেটাকে পুনর্বিশোষিত বলছি। এটা কোথায় কোথায় হবে? পরাসংবর্ত নালিকাও হবে, হেনরির লুপও হবে, আর দূরবর্ত নালিকাও হবে। কিন্তু সবচেয়ে বেশি হয় পরাসংবর্ত নালী, অর্থাৎ ব্যামনের ক্যাপসুলের পরেই যে নলাকার অংশটা। চলো নেক্সট পয়েন্টে লেখো, লেখো বৃক্ক নালিকার, বৃক্ক নালিকার, নেক্সট পয়েন্ট লেখো বৃক্ক নালিকার, নেক্সট পয়েন্ট লেখো বৃক্ক নালিকার, বৃক্ক নালিকার, বৃক্ক নালিকার বিভিন্ন অংশে, বৃক্ক নালিকার বিভিন্ন অংশে, বৃক্ক নালিকার বিভিন্ন অংশে, বৃক্ক নালিকার বিভিন্ন অংশে যেসব পদার্থের পুনর্বিশোষিত হয়, যেসব পদার্থের, যেসব, যেসব পদার্থের কি হয়, যেসব পদার্থের পুনর্বিশোষিত হয়, যেসব পদার্থের পুনর্বিশোষিত হয়, যেসব পদার্থের পুনর্বিশোষিত হয় সেগুলি হলো, পুনর্বিশোষিত হয় সেগুলি হলো, একটা হাইফেন দিন আমরা নিচে এবারে বলবো যে সেগুলো কি কি, কোন জায়গায় পার্টিকুলার কি কি। চলো তাহলে বৃক্ক নালিকা মানে তিনটা জায়গা আছে। তো প্রথমে আমরা কি দেখবো, ফার্স্ট লেখো পরাসংবর্ত নালিকা, সেখানে কি কি জিনিসের পুনর্বিশোষিত হচ্ছে প্রথম আগে এইটা দেখো। তাহলে ফার্স্ট লেখো গোল চিহ্ন দিয়ে, দেখো বৃক্ক নালিকা। তাহলে ফার্স্ট লেখো যেটা, ফার্স্ট আমরা কি দেখবো কোথায় পুনর্বিশোষিত হবে, পরাসংবর্ত নালিকা। তাহলে প্রথমে লেখো পরাসংবর্ত নালিকা, প্রথমে লেখো পরাসংবর্ত, প্রথমে লেখো পরাসংবর্ত। তাহলে এই পরাসংবর্ত নালিকায় কি কি জিনিসের পুনর্বিশোষণ হয় প্রথমে আগে পরাসংবর্ত নালিকা। তাহলে প্রথমে হেডিং দাও পরাসংবর্ত। চলো লেখো, লেখো পরিশ্রুত তরলের, লেখো পরিশ্রুত তরলের মানে যে পরিশ্রুত তরলটা নিচে নামছে ধীরে ধীরে, পরিশ্রুত তরলের 60%, কত বলতো 60%, 100% এর মধ্যে প্রায় 60%, পরিশ্রুত তরলের 60% পুনর্বিশোষণ, 60%, 60% পুনর্বিশোষণ, 60% পুনর্বিশোষণ, ঠিক আছে? পরিশ্রুত তরলের 60% পুনর্বিশোষণ এখানে হয়, 60% পুনর্বিশোষণ এখানে হয়। তাহলে টোটাল যত যা বস্তুর পুনর্বিশোষণ হবে তার 60% এইখানেই হয়ে যাবে। এখানে বলতে পেয়মানের ক্যাপসুলের পরের অংশ কি, পরাসংবর্ত নালী। এটা আমার বৃক্ক নালিকার ফার্স্ট পরাসংবর্ত। চলো এবার আমরা দেখবো এখানে কি কি বস্তুর পুনর্বিশোষণ হয়, মানে কি কি বস্তু ভালো ভালো জিনিস পুনরায় পরিশ্রুত তরল থেকে রক্তে ফিরে। চলো লেখো কি কি হয়, লেখো, দেখো পরিশ্রুত পদার্থগুলি হয় অর্থাৎ যেসব এই সরি পুনর্বিশোষিত পদার্থগুলি হয়, অর্থাৎ এইখান থেকে কোন কোন বস্তুগুলো পুনরায় রক্তে আবার ফিরে যায়। দেখো পুনর্বিশোষিত পদার্থগুলি হলো, এখান থেকে কি কি বস্তুর পুনর্বিশোষিত হয়, পুনর্বিশোষিত পদার্থগুলি হলো, দেখো গ্লুকোজ ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে গ্লুকোজ পুনরায় রক্তে ফিরে যাবে কারণ এটা আমাদের দরকার, গ্লুকোজ। আর কি হবে, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড আমাদের কাজের জিনিস, যেটা ভুল করে চলে আসছে, ভুল করে লয়,
ওই তরলের সাথে পরিস্রুত হওয়ার সময় চলে এসেছে। ঠিক আছে? তাকে আবার পুনরায় ফেরাই দিতে হবে। তাহলে কাকে ফিরাই দেবো আমরা এখানে? অ্যামাইনো এসিডকেও পুনরায় ফিরাই দেবো। আর কি হবে বলো? ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন, ভালো, ভালো ভিটামিন যেগুলো চলে এসেছে, সেগুলোকেও আবার পুনরায় আমি ফেরত দিয়ে দেবো। তাহলে ভিটামিন। তার সাথে আর কি আসবে? সোডিয়াম, পটাশিয়াম, এগুলো আমার কাজের জিনিস। সোডিয়াম, ওকে? পটাশিয়াম, এগুলো আমার কাজের জিনিস। আচ্ছা, তার সাথে, সাথে কি হবে? তার সাথে, সাথে আমার জল, একটু পরিমাণ জলেরও আবার পুনরায় রক্তে মিশে যাবে, পরিমাণ জল। তবে গিয়ে মূত্রটা গাঢ় হবে। ঠিক আছে? জল। আর তার সাথে কি? দেখো বাইকার্বনেট। এর সাথে, সাথে কি? বাইকার্বনেট। এর সাথে হচ্ছে বাইকার্বনেট, HCO3। বাইকার্বনেট মানে কি? HCO3 মাইনাস। বাই, এই সমস্ত বস্তুগুলোর পরিশ্রুত তরল থেকে পুনরায় আবার রক্তে মিশে যাবে কার সাহায্যে? পরা সংবর্ধক। তার মানে টোটাল পুনর্বিশোষণের 60% কিন্তু তোমার এখানে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট এবারে লেখো হেনরির লুপ। এখানে কি, কি বস্তুর পুনর্বিশোষণ হয় চলো দেখা যাক। তাহলে নেক্সট লেখো হেনরির লুপ। তাহলে পরাসংবর্ত নালিকায় কি, কি জিনিসের পুনর্বিশোষণ হয় সেটা আমরা দেখে নিলাম। নেক্সট চলো হেডিং হবে আমার কোথায়? নেক্সট হচ্ছে আমরা দেখব, বলো পরাসংবর্ত নালিকার পর বৃক্ক নালিকার কোন অংশ থাকে? হেনরির লুপ। তাহলে নেক্সট লেখো হেনরির, হেনরির লুপে কি, কি বস্তুর পুনর্বিশোষণ? হেনরির, হেনরির লুপে কি, কি হয় দেখো। হেনরির লুপে লেখো এখানে, এখানে কি, কি জিনিসের পুনর্বিশোষিত হয় লেখো। এখানে, এখানে সোডিয়াম, পটাশিয়াম, এখানে কি, কি বস্তুর পুনর্বিশোষিত হয়? সোডিয়ামের হয়। ওখানে যা হলো, হলো সোডিয়াম, পটাশিয়াম। তারপর বাকি যেগুলো বেঁচে থাকবে আবার সোডিয়াম, পটাশিয়াম, সেগুলো আবার পুনরায় হেনরির রূপে কি হবে? পুনর্বিশোষিত হবে। কি, কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম হলো, পটাশিয়াম হলো, ক্যালসিয়াম হলো। আচ্ছা আর কি, কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম Mg, ক্লোরাইড, ক্লোরাইড Cl মাইনাস, হ্যাঁ? ক্লোরিন। তাহলে এগুলো আমার সমস্ত কিছু কি হবে? আবার পুনরায় আমার রক্তে পুনর্বিশোষিত ফিরবে। কারণ এগুলো আমার দরকার। চলো হেনরির লুপের পর কি আছে বলুন? হেনরির লুপের পর আমার আছে সেটা হচ্ছে দূরবর্ত নালী বা দূর সংবর্ত নালী। যা বলবে একই জিনিস, দূর সংবর্ত নালী। দূর সংবর্ত নালীকে কোন, কোন বস্তুর পুনর্বিশোষিত? দূর সংবর্ত নালী, দূর সংবর্ত। দেখো দূর সংবর্ত নালীর কথা যদি বলি তাহলে এখানে কোন, কোন বস্তুর পুনর্বিশোষিত হয়? দেখো এখানে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন ও ক্লোরিন। লেখো এখানে সোডিয়াম, পটাশিয়াম, এখানে সোডিয়াম, পটাশিয়াম। তার সাথে এখানে এক্সট্রা আমি কি বলছি? তার সাথে এক্সট্রা আমি বলছি হাইড্রোজেন আর ক্লোরিন। এর সাথে আমি এক্সট্রা কি বলছি? সাথে এক্সট্রা আমি বলছি হাইড্রোজেন, হাইড্রোজেন এবং, এবং কে বলো? এবং ক্লোরিন। হাইড্রোজেন এবং ক্লোরিন আয়ন, হাইড্রোজেন এবং ক্লোরিন আয়ন পুনর্বিশোষিত হয়। হাইড্রোজেন এবং ক্লোরিন আয়ন পুনর্বিশোষিত হয়। হাইড্রোজেন এবং ক্লোরিন আয়ন পুনর্বিশোষিত হয়। হয়েছে? চলো এখানে আরেকটা জিনিস মনে রাখবে স্পেসিফিক এই দূরবর্ত নালিকাতে স্টার চিহ্ন দিয়ে লিখে নিতে পারো। দূরবর্ত নালিকাতে স্টার চিহ্ন দিয়ে একটা জিনিস লিখে নিতে পারো, সেটা কি? এখানে একটা জিনিস তুমি এক্সট্রা লিখে নিবে এখানে। এখানে কি হয় না এখানে এডিএইচ একটা হরমোন ক্ষরণ, যে কি করে? জলের পুনর্বিশোষণে সাহায্য। মানে তোমার যে পরিশ্রুত তরল সেখানে অতিরিক্ত জল আছে, সেই অতিরিক্ত জলটাকে আবার পুনরায় ব্লাডে মিশিয়ে তবে গিয়ে তোমার মূত্রটা কি হবে? ঘন। দেখো তোমার যেটা মূত্র হতে চলেছে তার থেকে জলের পরিমাণটা যত কমবে তত মূত্রটা কি হবে? ওকে? তাহলে নেক্সট এখানে লেখো, দেখো এখানে এডিএইচ হরমোন, এখানে এডিএইচ হরমোন, এখানে এডিএইচ হরমোন, এখানে এডিএইচ হরমোন জলের পুনর্বিশোষণে সাহায্য। এডিএইচ হরমোন কি করে? এখানে জলের, জলের পুনর্বিশোষণে সাহায্য। জলের পুনর্বিশোষণে, জলের পুনর্বিশোষণে সাহায্য করে। এর পুনর্বিশোষণ। এখানে কি হয় না এখানে জলের পুনর্বিশোষণে সাহায্য করে। ওকে? তাহলে এখানে একটা জিনিস বলো, যদি কোনো কারণে তোমার এডিএইচ হরমোন তৈরি না হয় বা এডিএইচ হরমোনের যদি
হ্রাস হয়ে যায়। এই যে এডিএইচ হরমোনের ক্ষরণ যদি হ্রাস পেয়ে যায় তাহলে কি হবে? তাহলে দেখো নেক্সট পয়েন্ট লিখে রাখবে যে এডিএইচ হরমোন হ্রাস পেলে তাহলে জলের পুনর্বিশোষণ কম হবে। তার মানে তোমার পরিশ্রুত তরল থেকে জলটা পুনরায় রক্তে যাবে না। তখন কি হবে? মূত্রে জলের পরিমাণ বেশি থাকবে। তখন আমাদের কি হয়? বহুমূত্র রোগ। তখন আমাদের কি হয়? বহুমূত্র। কারণ এডিএইচ কি করে? এডিএইচ তোমার পরিশ্রুত তরল থেকে অতিরিক্ত জলকে পুনরায় ব্লাডে ফিরিয়ে দেয়। কিন্তু যদি এডিএইচ না থাকে তাহলে সেই মূত্র থেকে অতিরিক্ত জল ব্লাডে ফিরবে না। অর্থাৎ মূত্রে জলের পরিমাণ বেশি থাকবে এবং এর ফলে আমার বহুমূত্র। তাহলে নিচে লিখে রাখো এডিএইচ হরমোন এর ক্ষরণ হ্রাস পেলে এডিএইচ হরমোনের ক্ষরণ এডিএইচ হরমোনের ক্ষরণ হ্রাস পেলে এডিএইচ হরমোনের ক্ষরণ হ্রাস পেলে এডিএইচ হরমোনের ক্ষরণ হ্রাস পেলে তখন কি হবে দেখো? এডিএইচ হরমোনের ক্ষরণ হ্রাস পেলে জলের পুনর্বিশোষণ হয় না। জলের পুনর্বিশোষণ হয় না। এডিএইচ হরমোনের ক্ষরণ হ্রাস পেলে জলের পুনর্বিশোষণ হয় না। আর বলো জলের যদি পুনর্বিশোষণ না হয় তাহলে কি হবে? তাহলে মূত্রে জলের পরিমাণ বাড়বে এবং বহুমূত্র। তাহলে রক্তে সরি তাহলে কি বললাম? এডিএইচ হরমোনের ক্ষরণ হ্রাস পেলে জলের পুনর্বিশোষণ হয় না। ফলে দেখো ফলে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডিয়া রোগ হয়। তাহলে তার ফলে আমাদের কি হয়? এর ফলে আমাদের বহুমূত্র। এর ফলে আমাদের কি রোগ হয়? এর ফলে হয় আমাদের বহুমূত্র বা এটাকে আমরা কি বলি? ডায়াবেটিস বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডায়াবেটিস, ডায়াবেটিস বা ডায়াবেটিস ইনসিপিডাস, ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস, ইনসি কে কি বলা হয়? ডায়াবেটিস। এটা মনে রাখবে। এর জন্য কিন্তু আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে কি হয়? এখানে জলের পুনর্বিশোষণ মনে রাখবে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডায়াবেটিস ইনফিডিয়া বা বহুমূত্র ব্যাপারটা, তাই তো? তাহলে এটাকে কি বলে? ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ বলা হয়। তাহলে দূরবর্ত নালীতে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন এদেরও কি হচ্ছে? পুনর্বিশোষিত হচ্ছে তার সাথে জলেরও হয়। আর জলেরটা কেন হয়? তাতে সাহায্য করে একটা হরমোন যার নাম এডিএইচ হরমোন। চলো নেক্সট এবার কি আছে? সংগ্রাহী নালী। দেখো তাহলে প্রথমে ছিল কি? পরাসংবর্ত নালী, তারপরে হেনরির লুপ, তারপরে আমার কি আছে? দূরবর্ত নালী, তারপরে সংগ্রাহী নালী। লাস্ট সংগ্রাহী নালীতে তো কিছু পরিমাণ বস্তুর পুনর্বিশোষণ। নেক্সট লেখো। তাহলে নেক্সট আমার কি আছে বলো? নেক্সট লেখো সংগ্রাহী নালী। তাহলে নেক্সট আমরা যেটা দেখবো সেটা সংগ্রাহী নালী। সংগ্রাহী নালীতে কি হয়? সংগ্রাহী নালী, সংগ্রাহী, সংগ্রাহী, সংগ্রাহী নালীতে কি হবে? লিখে নাও। দেখো এডিএইচ এর প্রভাবে এখানেও জলের পুনর্বিশোষিত মানে যেটা দূরবর্ত নালীতে হয় এখানেও সেম ওই জিনিসটাই হয়। দেখো এডিএইচ এর প্রভাবে এডিএইচ এর প্রভাবে এডিএইচ এর প্রভাবে এডিএইচ এর প্রভাবে এখানেও জলের পুনর্বিশোষণ হয়। এডিএইচ এর প্রভাবে এখানেও জলের পুনর্বিশোষণ, জলের পুনর্বিশোষণ হয়েছে? পুনর্বিশোষণ। আচ্ছা নিচে লেখো, নেক্সট পয়েন্টে লেখো। লেখো পুনর্বিশোষণের পর পুনর্বিশোষণের পর পুনর্বিশোষণের পর পরিশ্রুত তরল পুনর্বিশোষণের পর পুনর্বিশোষণের পর পরিশ্রুত তরল এখন যে তরলটা বেঁচে থাকবে পুনর্বিশোষণের পর পরিশ্রুত তরল গাঢ় হয়ে যা জল পুনর্বিশোষণ করা সেগুলো জল পুনর্বিশোষণ হয়েছে তাহলে এখন পরিশ্রুত তরলটা কি হয়েছে? গাঢ় হয়েছে। তাহলে আমরা কি বললাম যে পুনর্বিশোষণের পর পরিশ্রুত তরল গাঢ় হয়ে পরিশ্রুত তরল গাঢ় হয়ে মূত্রে পরিণত হয়, গাঢ় হয়ে মূত্রে পরিণত হয়, গাঢ় হয়ে মূত্রে পরিণত হয়, গাঢ় হয়ে মূত্রে পরিণত হয়ে মূত্রে পরিণত হয় এবং এবং বৃক্কীয় নালিকা থেকে গভীরনীতে প্রবেশ করে।
এবারে গভীনিতে প্রবেশ করে। গভীনি থেকে যাবে মূত্রাশয়, মূত্রাশয় থেকে মূত্রনালী, বৃক্ক নালিকা থেকে এবং বৃক্কীয় নালিকা থেকে গভীনিতে প্রবেশ করে। এবং বৃক্কীয় নালিকা থেকে বৃক্কীয় নালিকা থেকে গভীনিতে প্রবেশ করে। বৃক্ক নালিকা থেকে গভীনিতে, বৃক্ক নালিকা থেকে গভীনিতে প্রবেশ করে। বৃক্ক নালিকা থেকে গভীনিতে প্রবেশ করে। এবার ক্লিয়ার হয়েছে? গভীনিতে প্রবেশ করে। তাহলে দেখো আমাদের এখানে মোটামুটি মূত্র উৎপাদন হয়ে গেল। তাহলে ব্লাড থেকে যে তরলটা পরিস্রুত হলো সেখানে সমস্ত খারাপ দূষিত পদার্থগুলো তরলে চলে আসছে, সাথে সাথে ভালো বস্তুও চলে আসছে। ভালো বস্তুগুলো যাতে মূত্রের মাধ্যমে বাইরে নির্গত না হয় তার জন্য সেগুলোর আবার পুনরায় পুনর্বিশ্বসিত হয়ে যাচ্ছে পুরো বৃক্ক। এবং ৩ নম্বর দেখো আরেকটা পয়েন্ট আছে, আমরা মূত্র উৎপাদনের টোটাল ৩ টা স্টেপ বলেছি। দেখো প্রথমেই তোমাদের যদি মনে আছে, দেখো মূত্র উৎপাদনে আমরা টোটাল কটা স্টেপ বলেছিলাম? দেখো একদম প্রথমেই যখন আমরা শুরু করেছিলাম ৩ টা স্টেপ বলেছিলাম। দেখো এখানে একটাকে কি বলেছিলাম বলো? গ্লোমেরুলাসের পরা পরিস্রাবক। ২ নম্বর কি বলেছিলাম? বৃক্ক নালিকায় পুনর্বিশ্বসন। তাহলে গ্লোমেরুলাসের পরা পরিস্রাবক বুঝতে পারলে। ২ নম্বর হচ্ছে বৃক্ক নালিকায় পুনর্বিশ্বসন, ভালো, ভালো জিনিসগুলো হয়ে গেল। আর ৩ নম্বর আরেকটা জিনিস বাকি আছে। প্রায় আমার মূত্র উৎপাদন হয়ে গেছে কিন্তু কিছু একটা জিনিস বাকি আছে। সেটা হচ্ছে বৃক্ক নালিকার ক্ষরণ। অর্থাৎ বৃক্ক নালিকা এখানে কিছু বস্তুর ক্ষরণ করবে। তার মানেটা হচ্ছে যে বৃক্ক নালিকা থেকে কিছু, কিছু খারাপ, খারাপ বস্তু সেগুলো কিন্তু এখানে মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। রক্ত থেকে যা খারাপ বস্তুর আসা সেটা তো এসেইছে। এক্সট্রা আবার বৃক্ক নালিকাও কিছু খারাপ, খারাপ বস্তু মিশে যাবে। যার ফলে আমরা কি করি? মূত্রের মাধ্যমে সেগুলোকে দেহের বাইরে। থার্ড পয়েন্ট আমাদের কি হবে? বৃক্ক নালিকার ক্ষরণ। থার্ড পয়েন্ট আমাদের কি হবে? থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের বৃক্ক নালিকার ক্ষরণ। ওকে? থার্ড পয়েন্ট কি হবে? তাহলে ৩ নম্বর স্টেপ আমাদের কি? ৩ নম্বর স্টেপ হচ্ছে আমাদের বৃক্ক নালিকার ৩ নম্বর স্টেপ হচ্ছে আমাদের বৃক্ক নালিকার বৃক্ক নালিকার নম্বর স্টেপ হচ্ছে আমাদের বৃক্ক নালিকার ক্ষরণ। বৃক্ক নালিকার অর্থাৎ বৃক্ক নালিকা থেকে কিছু খারাপ, খারাপ বস্তু কি হবে? ক্ষরণ হবে। চলো দেখা যাক এখান থেকে কি, কি বস্তুর ক্ষরণ হবে? এখান থেকে তাহলে স্টেপ ৩ এখান থেকে কি, কি বস্তুর ক্ষরণ হবে? চলো দেখা যাক। লেখো ফার্স্ট পয়েন্ট লেখো। লেখো পুনর্বিশোষণ কালেই মানে যখন পুনর্বিশোষণ হবে অর্থাৎ পরিশ্রুত তরল থেকে ভালো, ভালো জিনিসগুলো যখন রক্তে প্রেরণ করবে ঠিক একই টাইমে খারাপ, খারাপ কিছু জিনিসও তখন এখানে কি হবে? তাহলে লেখো পুনর্বিশোষণ কালেই মানে ঠিক সেই টাইমে পুনর্বিশোষণ কালেই পুনর্বিশোষণ কালে বৃক্ক নালিকার গাত্র থেকে বৃক্ক নালিকার গাত্র থেকে পুনর্বিশোষণ কালেই পুনর্বিশোষণ কালে বৃক্ক নালিকার গাত্র থেকে বৃক্ক নালিকার বৃক্ক নালিকার গাত্র থেকে বৃক্ক নালিকার বৃক্ক নালিকার গাত্র থেকে কয়েকটি পদার্থ ক্ষরিত হয়ে কয়েকটি পদার্থ ক্ষরিত হয়ে কয়েকটি পদার্থ কি পদার্থ ক্ষরিত হয়ে খারাপ বস্তু কয়েকটি পদার্থ ক্ষরিত হয়ে সব খারাপ বস্তু তো এখনো পর্যন্ত আসেইনি। ঠিক আছে? কিছু কয়েকটি পদার্থ ক্ষরিত হয়ে মূত্রে মেশে ক্ষরিত হয়ে মূত্রে ক্ষরিত হয়ে মূত্রে ক্ষরিত হয়ে মূত্রে এই ঘটনাটাকে আমরা বলি বৃক্কীয় নালীর ক্ষরণ। তাহলে রক্ত থেকে কিছু খারাপ বস্তু তো চলে এসেছে, কিন্তু তারপরেও কিছু, কিছু খারাপ বস্তু আবার আমাদের বাকি আছে যেগুলোকে কি করবে? বৃক্ক নালিকা মূত্রে কি, কি বস্তু চলো লিখে নাও নেক্সট পয়েন্টে। তাহলে বৃক্ক নালিকার গাত্র থেকে কয়েকটি পদার্থ ক্ষরিত হয়ে মূত্রে মিশে। এবার এগুলো কে কি? লিখে নাও। দেখো এই ক্ষরিত পদার্থগুলি হলো লিখে নাও। এই ক্ষরিত পদার্থগুলি হলো এই ক্ষরিত পদার্থগুলি হলো যে পদার্থগুলো রক্তে মিশবে এই সরি মূত্রে মিশবে সে কে কে? ক্ষরিত পদার্থ এগুলো। এক হচ্ছে ক্রিয়েটিনিন, এক হচ্ছে কি? এক হচ্ছে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন। এক তো রক্ত যখন পরিশ্রুত হয়েছে তখনই ক্রিয়েটিনিন ছিল। এখানে আরো এক্সট্রা যেগুলো বাকি আছে থেকে গেছে সেগুলো আবার পুনরায় ক্রিয়েটিনিন। আর কি থাকবে লেখো? আর লেখো অ্যামোনিয়া, ইউরিয়া। আর কি থাকবে? অ্যামোনিয়া,
ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া থাকবে, ইউরিক অ্যাসিড থাকবে, আ বাইকার্বনেট থাকবে, কিছু বাইকার্বনেট রক্তে পুনর্বিশোষিত হয়। আর কিছু আবার কিন্তু বারও হয়ে যায়। ঠিক আছে? বাইকার্বনেট, HCO3 তাহলে দেখো একটু আগে আমি লিখেছি HCO3 পুনর্বিশোষিত। তার মানে কিছু পরিমাণ রক্তে পুনর্শোষিত হয় আর কিছু পরিমাণ মূত্রের সাহায্যে বাইরে নিয়ে যদি পরিমাণ বেড়ে যায় বাইকার্বনেট সেটাও কিন্তু প্রবলেম। ঠিক আছে? চলো। তাহলে এই ছিল আমাদের মূত্র উৎপাদন। তাহলে ফাইনাল আরেকটা লাইন লিখে নাও। তাহলে ৩ টা পদ্ধতি আমাদের হয়ে গেল। যে ৩ টা স্টেপ আমি বলেছিলাম। ফাইনাল একটা লাইন লিখে নাও স্টার চিহ্ন দিয়ে নিচে। ফাইনাল একটা লাইন লিখে নাও। লেখো সুতরাং, সুতরাং ফাইনাল একটা লাইন লিখে নাও। সুতরাং, সুতরাং গ্লোমেরুলাসে পরিশ্রুত হয়ে সুতরাং গ্লোমেরুলাসে পরিশ্রুত হয়ে সুতরাং গ্লোমেরুলাসে পরিশ্রুত হয়ে হরিত পদার্থ সহ হরিত পদার্থ সহ গ্লোমেরুলাসে পরিশ্রুত হয়ে হরিত পদার্থ সহ গাঢ় যে জলীয় তরল 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 সংগ্রাহী নালীতে জমা হয় সংগ্রাহী নালীতে জমা হয় তাকে মূত্র বলে। সংগ্রাহী নালীতে জমা হয় তাকে মূত্র বলে। এই ছিল আমাদের মূত্র উৎপাদন বা ইউরিন ফরম্যাট। যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমাদের ৩ নাম্বারের কোয়েশ্চেন। কত নাম্বারের দিবে? ৩ নাম্বারের কোয়েশ্চেন দিবে যে মানব দেহে মূত্র উৎপাদন পদ্ধতিটি বর্ণনা। ভেরি ইম্পর্টেন্ট। ওকে? চলো। বলো সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একবার কনফার্ম করে দাও যে পুরো টপিকটা ভালোভাবে বুঝতে চলো এরপর আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়ব। চলো সবাই একবার আমাকে বলে দাও ক্লিয়ার হয়েছে কিনা? বা জলদি করে বলে দাও যে পুরোপুরি বুঝতে পারলে কিনা সব। ওকে? মোটামুটি যারা আছে সবাই একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ঠিকঠাক ঠিক। তাহলে একবার কমেন্ট করে দাও। তাহলে একবার কমেন্ট করো যারা আছো। পুরো ক্লিয়ার তো একদম? হুম। অনেকে লিখছে। ক্লিয়ার। তাই তো? আর কোনো কোয়েশ্চেন নেই তো? আচ্ছা। যে দেবাশিস একটা কোয়েশ্চেন করছে যে স্যার মূত্রনালী এবং সংগ্রাহী নালীকে কি না। সংগ্রাহী নালী তো নেফ্রনের অংশ আর মূত্র আলাদা। মূত্র আ এখানে গোলমাল করবে না। ভালো করে দেখো। দেখো সংগ্রাহী নালী মনে হচ্ছে এই যে নেফ্রন, এই নেফ্রনের আমরা ১ম এ পাই বেমনের ক্যাপসুল, বেমনের ক্যাপসুলের পর সেখানে পেয়েছি আমরা পরাসংবর্ত নালী, পরাসংবর্ত নালীর পর হেনরির লুপ, হেনরির লুপের পর আমরা পেয়েছি দূরবর্ত নালী, তারপরে এইটাকে বলে সংগ্রাহক। এবারে মূত্রটা এইখান থেকে উৎপন্ন হওয়ার পর এটা কি এই পুরোটা কার স্ট্রাকচার? এই পুরোটা হচ্ছে নেফ্রনের স্ট্রাকচার। আর নেফ্রন থাকে কোথায়? বৃক্কে থাকে। তার মানে এই পুরো ঘটনাটা ঘটলো বৃক্কে। এইবারে মূত্রটা এইখান থেকে বৃক্ককে দিয়ে পরে কোথায় যাবে এবারে? গভীনিতে যাবে। গভীনি যাওয়ার পর তারপরে যাবে মূত্রাশয়ে। যেটা আগের ক্লাসে বলেছি। ভালো করে আগের ক্লাসটা রিভিশন করো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে যেটা আমরা এখানে বললাম সংগ্রাহী নালী, সংগ্রাহী নালীটা কোথায় আছে? এটা বৃক্কে আছে। তো মূত্র বৃক্কতে উৎপন্ন হওয়ার পর চলে যায় গভীনিতে। গভীনির নলাকার অংশ দিয়ে চলে যায় মূত্রথলিতে। মূত্রথলি থেকে মূত্রনালী হয়ে পড়ে দেহের বাইরে। আগের ক্লাসটা মনে হচ্ছে করোনি। তার জন্য মনে হয় এই প্রবলেমটা হচ্ছে। দেখো আগের ক্লাসগুলো সব পড়বে। ঠিক আছে? ডাইরেক্ট ক্লাস না করে পরে আগের যে ২-৩ টা ক্লাস হয়েছে সবগুলো করবে। নাহলে কিন্তু বুঝতে প্রচন্ড প্রবলেম হয়। আমি বারবার ধরে বলছি। আগে রেকর্ডেড ক্লাসগুলো ভালোভাবে দেখে নিবে প্রত্যেকটা।
তারপরে নতুন ক্লাস। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো যে কি বলতে চাইছি। তাহলে সংগ্রাহী নালী কি তোমরা বৃক্কে আছে, আর মূত্রনালী বৃক্কর পর আছে গোবিনী, গোবিনীর পর মূত্রাশয়, মূত্রাশয়ের পর মূত্রনালী, অনেক পরে। ঠিক আছে? তাহলে আমাদের মূত্রটা উৎপাদন হলো কোথায়? মেইনলি নেফ্রনের সাহায্যে বৃক্কে। এইবারে মূত্রটা পাস করে পরে কোথায় যাবে? গোবিনী, গোবিনীর পর মূত্রাশয়ে জমা থাকবে সাময়িকভাবে, তারপরে যাবে ওকে, চলো বাকিদের সবার ক্লিয়ার হয়েছে? বাকিদের সবার ক্লিয়ার হয়েছে? বাকিদের সবার ক্লিয়ার? হয়ে গেছে তাই তো? চলো নেক্সট। নেক্সট লেখো। আচ্ছা, মূত্রের মধ্যে আমাদের কিছু উপাদান থাকবে যেটা আমরা দেখব। তার আগে আমরা এখানে একটা জিনিস দেখে নেব। দেখো, তার আগে আমরা এখানে একটা জিনিস দেখে নেব। কি জিনিস দেখবো? দেখো, তার আগে আমরা একটা জিনিস দেখে নেব। সেটা হচ্ছে তোমার কাউন্টার কারেন্ট মেকানিজম। ঠিক আছে? তারপরে আমরা একটা জিনিস দেখে নেব। কাউন্টার কারেন্ট মেকানিজম। মিনিট। দেখো, এরপর আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক পড়বো। সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম বা কাউন্টার কারেন্ট ব্যবস্থাপনা। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? খুব মন দিয়ে বুঝবে। এখন কেউ লেফট করবে না একদমই। ঠিক আছে? একদম ভালোভাবে শুনবে এই টপিকটা। কিভাবে হচ্ছে বা কাউন্টার কারেন্ট মেকানিজম জিনিসটাই বা কি? ওকে, চলো তাহলে হেডিং দেওয়ার পরে সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট ব্যবস্থাপনা। তো এরপর আমরা যেটা পড়বো সেটা কি? সেটা আর কাউন্টার কারেন্ট ব্যবস্থা। নেক্সট আমরা নেক্সট পড়বো কাউন্টার কারেন্ট, কাউন্টার কারেন্ট ব্যবস্থা, কাউন্টার কারেন্ট এটার মানেটা কি? দেখো, দেখো কাউন্টার কারেন্ট ব্যবস্থাপনা মানে কি? খুব ভালোভাবে বুঝতে হবে। এক একটা জিনিস আমরা এমন ভাবে পড়বো পুরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো কোয়েশ্চেন। কাউন্টার কারেন্ট ব্যবস্থাপনা মানে হচ্ছে, মনে রাখবে যে আমাদের যে তোমার ন্যাফ্রনের হেনরি লুপ পার্টিকুলার যাকে পেয়েছি, সেই হেনরি লুপের মধ্য দিয়ে ঠিক পরিশ্রুত তরলটা যেদিকে যাবে, রক্তর নালীর মধ্যে দিয়ে রক্তটা তার অপোজিট দিকে যাবে। এটাকে বলে কাউন্টার কারেন্ট ব্যবস্থা। কিছু বুঝতে পারলে, তাই তো? প্রথমে আগে এক লাইন লিখো, তারপর দেখো এক একটা জিনিস। প্রথমে একটা লাইন লিখো। লেখো, কাউন্টার কারেন্ট কথাটির অর্থ হলো, ফার্স্ট পয়েন্ট লেখো, কাউন্টার কারেন্ট কথাটির অর্থ হলো, কাউন্টার কারেন্ট কথাটির অর্থ হলো দুটি পাশাপাশি অবস্থিত। কাউন্টার কারেন্ট কথাটির অর্থ হলো, কি অর্থ? না দুটি পাশাপাশি অবস্থিত, দুটি দুটি পাশাপাশি অবস্থিত, দুটি পাশাপাশি অবস্থিত নালীপথের মধ্য দিয়ে, দুটি পাশাপাশি অবস্থিত নালীপথের মধ্য দিয়ে, দুটি পাশাপাশি অবস্থিত নালীপথের মধ্য দিয়ে, দুটি পাশাপাশি অবস্থিত নালীপথের পাশাপাশি অবস্থিত নালীপথের মধ্য দিয়ে বিপরীতমুখী তরল প্রবাহ, বিপরীতমুখী, বিপরীতমুখী, বিপরীত তরল প্রবাহ, বিপরীতমুখী তরল, এটাই হচ্ছে কাউন্টার কারেন্ট। মানে ব্যাপারটা দাঁড়ালো এটাই। তাহলে কাউন্টার কারেন্ট ব্যবস্থাপনা বা কাউন্টার কারেন্ট মেকানিজম মানে, মনে করো পাশাপাশি দুটো নল আছে। যে কোনো পাশাপাশি মনে করো দুটো নল আছে। মনে করো এখানে আমি বললাম তোমাকে, এটা হচ্ছে আমার একটা নল। সাপোজ মনে করো এটা হচ্ছে আমার, আর মনে করো এর পাশে আমার, এর পাশে আমার আরেকটা নল, এর পাশে মনে করো আরেকটা নল। তাহলে দুটো নল মনে করো পাশাপাশি।
তাহলে আমি রেড কালারে যেটা করলাম এটা হচ্ছে আমার একটা নল, তারপর আমি ব্লাক কালারে করলাম এটাও হচ্ছে আমার একটা। এখন দেখো এই যে দুটো নল, এই দুটো নলের মধ্যে মনে করো তরল প্রবাহিত। তো মনে করো এর মধ্যে তরলটা প্রবাহিত হচ্ছে এই দিকে। দেখো আমি তীর চিহ্নটা, এরো চিহ্নটা কোন দিকে দিচ্ছি? রাইট সাইড। এর মধ্যে তরলটা প্রবাহিত হচ্ছে এই সাইড। তো তার পাশে থাকা যে নালীটা আছে, তার পাশে থাকা যে নালীটা আছে, সেই নালীটার মধ্যেও তরল প্রবাহিত হচ্ছে, কিন্তু তার অভিমুখটা হচ্ছে এই দিকে। তার অভিমুখটা হচ্ছে কোন দিকে? এই। একেই বলা হয় কাউন্টার কারেন্ট। একে কি বলা হয়? একেই বলা হয় কাউন্টার কারেন্ট। তাহলে কাউন্টার কারেন্ট কথার অর্থ হচ্ছে যে পাশাপাশি দুটা নলাকার অংশ থাকবে বা নালী থাকবে, কিন্তু দুটো নালীর মধ্যে যে তরলটা প্রবাহিত হবে সেটা বিপরীত। অর্থাৎ এই নালীটায় তরলটা যদি নিচ দিকে আসছে, তো তার পাশের নালীটায় তরলটা যাবে উপর। এটাকেই বলা হয় কাউন্টার কারেন্ট। এবারে তোমরা যদি কোয়েশ্চেন করে যে স্যার এটা এখানে পড়ার মানে কি? দেখো আমরা রিলেটেড করব পুরো ব্যাপারটা। তাহলে কাউন্টার কারেন্ট ব্যবস্থাপনা মানে কি? আশা করি ব্যাপারটা, তাই তো? এবারে দেখো এই যে কাউন্টার কারেন্ট মেকানিজম, এই কাউন্টার কারেন্ট এই কাউন্টার কারেন্ট মেকানিজম কোথায় হয় এবং এই কনসেপ্টটাকে আমরা কোথায় কাজে লাগাবো, সেই জিনিসটা আমরা এবারে ধীরে ধীরে। তার আগে প্রথমে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অসমোলারিটি। তাহলে প্রথমে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অভিস্রবণ নিয়ন্ত্রণ। তাহলে এই পয়েন্টটা, তাহলে দেখো কাউন্টার কারেন্ট কি, এই ওয়ার্ডটার মানে তো বুঝে গেলে, ঠিক আছে। কিন্তু কাউন্টার কারেন্ট কোথায় হয় সেই জায়গাটা বুঝতে গেলে প্রথমে তোমাকে একটা টপিক জানতে হবে। সেটা লেখো, সেটা হচ্ছে অভিস্রবণ নিয়ন্ত্রণ। হেডিং দাও অভিস্রবণ নিয়ন্ত্রণ। আগে অভিস্রবণ নিয়ন্ত্রণ বুঝে নাও, তারপরে আমরা এই টপিকটাতে যাব। দেখো অভিস্রবণ নিয়ন্ত্রণ মানে অভিস্রবণ অভিস্রবণ নিয়ন্ত্রণ। অভিস্রবণ বা যেটাকে আমরা বলি কি অভিস্রবণ নিয়ন্ত্রণ বা যেটাকে আমরা বলি অসমো রেগুলেশন, তা বলবে একই। কাকে বলে প্রথম আগে এক লাইন লিখে নাও। লেখো পরিবেশের পরিবর্তনে, পরিবেশের পরিবর্তনে, জাস্ট প্রথমে দু লাইন একটু লিখে নাও, তারপরে আমি বুঝাচ্ছি ব্যাপার। পরিবেশের পরিবর্তনে ভিন্ন অভিস্রবণ দ্রবণের উপস্থিতিতে, পরিবেশের পরিবর্তনে ভিন্ন অভিস্রবণ দ্রবণের উপস্থিতিতে, উপস্থিতিতে তাহলে পরিবেশের পরিবর্তনে ভিন্ন অভিস্রবণ দ্রবণের উপস্থিতিতে জীবকোষ, জীবকোষ যে পদ্ধতিতে, যে পদ্ধতিতে জীবকোষ যে পদ্ধতিতে নিজস্ব অভিস্রবণ দ্রবণের মাত্রা, নিজস্ব অভিস্রবণ দ্রবণের মাত্রা, নিজস্ব অভিস্রবণ দ্রবণের মাত্রা সঠিকভাবে বজায় রাখে, সঠিকভাবে বজায় রাখে তাকে অভিস্রবণ নিয়ন্ত্রণ। তাহলে আমি আরেকবার রিপিট করছি, ভালো করে শুনবে। পরিবেশের পরিবর্তনে ভিন্ন অভিস্রবণ দ্রবণের উপস্থিতিতে জীবকোষ যে পদ্ধতিতে অভিস্রবণ দ্রবণের মাত্রা সঠিকভাবে বজায় রাখে তাকে অভিস্রবণ শর্ট কোশ্চেনও দেয় অনেক সময় যে অভিস্রবণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। তাহলে পরিবেশের যেমন যেমন পরিবর্তন হবে, জীব তার নিজের কোষের মধ্যে পরিবর্তনটাকে সে রাখবে। আমরা কি জানি, কোনো একটা বাইরের দ্রবণ আর ভিতরের দ্রবণ, দুটো দ্রবণের ঘনত্ব সবসময় আমরা সমান রাখি। তাহলে মনে করো পরিবেশের অভিস্রবণের যেমন হবে, সরি পরিবেশের দ্রবণটার ঘনত্ব যেমন হবে, আমাদের শরীরের কোষের মধ্যে ঘনত্বটাকে আমরা চেষ্টা করব সেই রকমই রাখার। এটাকে আমরা কি বলছি, দুটো ঘনত্বের মধ্যে আমরা কি করছি, নিয়ন্ত্রণ। তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে, নিজের কলামোসের মধ্যে পরিবর্তন আনতে। মনে করো পরিবেশের ঘনত্ব বেশি, তাহলে তোমাকেও তোমার কোষের মধ্যে ঘনত্বকে বেশি আনতে। তার মানে তোমার কোষের মধ্যে ঘনত্ব, মনে করো পরিবেশে ঘনত্ব কম, তার মানে তোমার কোষের মধ্যে ঘনত্ব কম করতে হবে। অর্থাৎ পরিবেশে যেমন যেমন ঘনত্ব থাকছে, তোমাকে নিজের কোষের মধ্যে সেরকম ঘনত্বে পরিণত করতে হচ্ছে এবং সমতা বজায় রাখতে। এটাকে আমরা বলছি অভিস্রবণ। এবারে দেখো এখানে আমরা একটা ওয়ার্ড পাবো, সেটা হচ্ছে অসমোলারিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা একটা ওয়ার্ড পাবো, এটাকে আমরা বলি অসমোলারিটি। অসমোলারিটি, অসমোলারিটি এটার মানে কি? অসমোলারিটি মানে হচ্ছে, মনে রাখবে কোনো একটা দ্রবণে, অসমোলারিটি মানে হচ্ছে মনে করো কোনো একটা দ্রবণে যদি দ্রাবর পরিমাণ বেশি হয়, যদি মনে করো কোনো একটা দ্রবণে দ্রাবের পরিমাণ বেশি হয়, তার মানে মনে রাখবে অসমোলারিটি বেশি।
আর যদি দ্রাবের পরিমাণ কম হয় তাহলে অসমোলারিটি। তার মানে কি? আমি যদি তোমাকে বোঝাবার চেষ্টা করি। মনে করো একটা পাত্রে দ্রবণ আছে। মনে করো এটা হচ্ছে একটা পাত্র। মনে করো এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার এই পাত্রে মনে করো একটা কি আছে? এই পাত্রে আমার আছে দ্রবণ। এই পাত্রে আমার কি আছে? এই পাত্রে আছে আমার দ্রবণ। এই পাত্রে আছে আমার তাহলে দ্রবণ কি, কি নিয়ে তৈরি? দ্রবণ দুটো জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে দ্রাবক, দ্রবণ দুটো জিনিস নিয়ে তৈরি। কি, কি? একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রাবক। দ্রাবক কাকে বলে? না যেটা হচ্ছে মলিকুল, অণু তাকে দ্রাবক। আর দ্রাবক মানে তরল পদার্থ। যদি উদাহরণ দিই শরবত। শরবত হচ্ছে কি? একটা দ্রবণ। জল যেটা, সেই জলটা হচ্ছে কি? দ্রাবক। আর যে চিনিটা সেটা অর্থাৎ একটা দ্রবণে যে তরল পদার্থটা যার পরিমাণটা বেশি থাকে সে সবসময় হয় দ্রাবক। আর যার পরিমাণ কম যে কণা সে হয়। তো মনে রাখবে একটা দ্রবণে যদি দ্রাবের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ দ্রবণটা কি হবে তাহলে ঘন দ্রবণ। শরবতটাকে কখন তুমি ঘন বলবে? যখন চিনিটা বেশি থাকবে তখন। চিনি মানে কি? দ্রাবক। তার মানে একটা দ্রবণে যদি দ্রাবের পরিমাণ বেশি থাকে, একটা দ্রবণে যদি দ্রাবের পরিমাণ বেশি থাকে তখন সেই দ্রবণটাকে তুমি কি দ্রবণ বলো? তখন সেই দ্রবণটাকে তুমি বলো ঘন দ্রবণ বা হাই কনসেন্ট্রেশন। সেটাকে আমরা কি বলি তখন? এটাকে আমরা বলি ঘন দ্রবণ। বলি এই ঘন দ্রবণকে আমরা কি বলি? এর অসমোলারিটি হাই। অর্থাৎ দ্রাব্য যদি বেশি হয় তাহলে আমরা বলবো সেই দ্রবণের অসমোলারিটি বেশি। সেই দ্রবণের অসমোলারিটি, মোলারিটি, মোলারিটি কি? আর কোন দ্রবণে যদি দ্রাব্য কম হয় অর্থাৎ দ্রবণটা যদি পাতলা হয়, অর্থাৎ কোন দ্রবণে মনে করো যদি দ্রাব্যটা কম হয়, তাহলে দ্রাব্য কম হচ্ছে মানে কি? দ্রবণটা কি হবে? পাতলা। তাহলে দ্রবণটা কি হয়ে যাবে? পাতলা বা লঘু যা বলবে। তাহলে দ্রবণটা হয়ে যাবে পাতলা দ্রবণ। পাতলা বা বলতে পারো লঘু দ্রবণ। তার মানে তখন আমি কি বলবো? অসমোলারিটি আমার কি? তখন আমার অসমোলারিটি, তখন আমার অসমোলারিটি কি হয়? আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। তাহলে অসমোলারিটি ওয়ার্ডটা কখন আমরা ইউজ করি? না একটা দ্রবণে যদি দ্রাব্য বেশি থাকে মানে দ্রবণটা হচ্ছে ঘন মানে অসমোলারিটি বেশি। একটা দ্রবণে যদি দ্রাব্য কম থাকে মানে ঘন হচ্ছে কম, পাতলা হয়ে যাচ্ছে তার মানে আমার তাহলে অসমোলারিটি কথার অর্থ হচ্ছে যে যদি দ্রবণের ঘনত্ব বেশি মানে অসমোলারিটি বেশি, যদি দ্রবণের ঘনত্ব কম মানে অসমোলারিটি। আর ঘনত্ব বেশি হবে না কম হয় সেটা ডিপেন্ড করছে কার উপরে? যদি দ্রাব্য বেশি তাহলে ঘনত্ব বেশি, যদি দ্রাব্য কম। আশা করি ব্যাপারটা তো অসমোলারিটি জিনিস। চলো এইবারে অসমোলারিটি কি বুঝে গেলে? অবিশ্রবণ নিয়ন্ত্রণ বুঝে গেলে। এইবারে তুমি বুঝতে পারবে যে কাউন্টার কারেন্ট মেকানিজমটা কোথায়। দেখো কাউন্টার কারেন্ট মেকানিজমের যদি কথা বলি তাহলে কি মনে রাখবে যে এখানে আমরা দেখবো পার্টিকুলার আমরা দেখো এর আগে দেখেছি কি? এর আগে আমরা দেখেছি বৃক্কের পার্টিকুলার ন্যাফ্রনটা কোথায় থাকে? দেখো প্রথমে যদি আমরা এখানে একটা জিনিস দেখি, প্রথমে যদি আমরা এখানে একটা জিনিস দেখি সেটা হচ্ছে কি? মনে করো এখানে আমার মনে করো এখানে আমার কি আছে? আমরা জানি বৃক্কের দুটো অংশ। বৃক্কের কটা অংশ? দুটো অংশ। একটা হচ্ছে কর্টেক্স আরেকটা হচ্ছে আমি চলো ধরে নিচ্ছি এই যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে আমার কি? এই অংশটা হচ্ছে আমার কর্টেক্স। এই অংশটা আমার কি? এই অংশটা হচ্ছে আমার কর্টেক্স। আর নিচের যে অংশটা, এই অংশটাকে বলা হয় মেডুলা বা মেডালা। এই অংশটাকে বলা হয় মেডুলা বা মেডালা। এটা পিরামিডের মতো যে অংশটা আমি বলি। আমি এখানে তোমাকে দেখাচ্ছি আমি যে লাইনটা টানলাম তুমি মনে, মনে ভাবো লাইনের উপরটা হচ্ছে বৃক্কের কর্টেক্স আর লাইনের নিচটা হচ্ছে মেডুলা। এবারে মেডুলা আর কর্টেক্স এটা আমাদের অলরেডি পড়া আছে। এটা ভালো করে। এবার আমরা যে ন্যাফ্রনকে করেছিলাম, আশা করি সবার মনে আছে। আমার ন্যাফ্রনের যে হেনরির লুপটা, সেই হেনরির লুপটা আমার মেডালা অঞ্চলে থাকে। সবার মনে আছে। তাহলে এখানে আমার কি অঞ্চলটা থাকে? এখানে আমার থাকে, এখানে থাকে আমার হেওমানের ক্যাপসুল। হেওমানের ক্যাপসুলের পর এখানে আমার কি থাকে? পরাসংবর্ত নালী। আমার কি থাকে? পরাসংবর্ত। পরাসংবর্ত নালীর পর আমার যে হেনলির লুপটা পরাসংবর্ত নালীর পর আমার যে হেনলির লুপটা, সেই হেনলির লুপটা আমার কোথায় থাকে? হেনলির লুপটা আমার কর্টেক্স অঞ্চল। হেনলির লুপটা আমার কোথায় থাকে? হেনলির লুপটা কর্টেক্স অঞ্চল। এটাকে আমি কি করছি? এটাকে আমি করছি এর ব্যাপারটা।
তাহলে হেনলির যে লুপ, সেই হেনলির লুপ যেটা, সেই হেনলির লুপ সেটা বৃক্কের কোথায় থাকে বলো? এটা বৃক্কের কর্টেক্স। এটাও আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। দেখো, প্রত্যেক দিনের ক্লাসটা তার পরের ক্লাসের সাথে কিন্তু রিলেটেড। এইজন্য সবসময় তোমাকে কি করতে হবে? আপডেট থাকতে হবে। প্রতিদিনের ক্লাস তোমাকে প্রতিদিন, তবে গিয়ে তোমার তারপরে কি আছে? তারপরে হচ্ছে দূরবর্তী নালিকা। যেটা আবার সেম আমার কোথায় চলে আসছে? আমার বৃক্কের কর্টেক্সের অঞ্চল। তারপরে আমার কি আছে? সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকার কিছুটা অংশ কোথায় আছে? সংগ্রাহী নালিকার কিছুটা অংশ আছে তোমার কর্টেক্স অঞ্চলে। আছে আমার, এই হচ্ছে নেফ্রন। তাহলে নেফ্রনের অবস্থান বুঝে গেলে? তাহলে নেফ্রনের অবস্থানটা হচ্ছে কোথায়? আমাদের বৃক্কের কর্টেক্স অঞ্চলে থাকে। বেউমানের ক্যাপসুল, পরাসংবর্ত নালী, দূরসংবর্ত নালী, আর শুধুমাত্র হ্যানলির যে লুপটা সেটা আমার মেডালা অঞ্চল। আশা করি ব্যাপারটা। এবারে দেখো, মনে রাখবে কর্টেক্স যে অঞ্চল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্টেক্স যে অঞ্চল, এই কর্টেক্স অঞ্চলে অসমোলারিটি সবসময় হয় ৩০০। কর্টেক্স অঞ্চলে অসমোলারিটি আমার সব সময় হয় ৩০০। তাহলে ৩০০ এটা কি বললাম? অসমোলারিটি। এটার একক কি? এটার একক হচ্ছে মোল অসমো মলিকুল। এম ও এস এম। এম ও এস এম। প্রথম এমটা ছোট হাতের, তারপরে ও এস, তারপরে এমটা বড় হাতের। তাহলে ৩০০ এম ও এস এম। এটা হচ্ছে অসমোলারিটির একক। অসমোলারিটির একক। তাহলে কর্টেক্স অঞ্চলে অসমোলারিটি কত? তাহলে বৃক্কের কর্টেক্স অঞ্চলে সবসময় অসমোলারিটি কত হয়? ৩০০ হয়। যেটা একটু আগে তোমাদেরকে এই মাত্র আমি বুঝালাম অসমোলারিটি কি। যত দ্রাব্য বেশি থাকবে তত ঘন হবে, মানে অসমোলারিটি বেশি। দেখো, এবারে যত মেডালার দিকে যাবে তত তোমার এই অসমোলারিটি বাড়তে থাকবে। দেখো, যত তুমি মেডালার দিকে আসবে তত তোমার অসমোলারিটি কি হবে? তারপরে এখানে যখন মেডালার দিকে আসবে তখন তোমার অসমোলারিটি কত হয়ে যাবে? অসমোলারিটি হয়ে যাবে ৪০০। অসমোলারিটি ৪০০। তারপর আরো যত নিচ দিকে আসবে অসমোলারিটি ধীরে ধীরে বাড়তে থাকবে। অসমোলারিটি কত হয়ে যাবে? মনে করো অসমোলারিটি হয়ে গেল তোমার। তারপর আরো নিচ দিকে এসো। নিচ দিকে যখন আসবে আরো তোমার অসমোলারিটি বাড়ছে। কত অসমোলারিটি হয়ে গেল? অসমোলারিটি হয়ে গেল ৮০০। তার মানে কি? যত নিচ দিকে আসছো তত তোমার দ্রবণের মধ্যে দ্রাবের পরিমাণ বাড়ছে। মানে দ্রবণটা যত ঘন হচ্ছে মানে তোমার অসমোলারিটি বাড়ছে। ৮০০ করতে করতে কত চলে এসেছে? ৮০০ করতে করতে মনে করো অসমোলারিটি চলে এলো ১০০০। ১০০০ করতে করতে ফাইনালি লাস্ট পজিশনে আমার কত চলে আসবে? ১২০০। কত চলে আসবে? ১২০০। তার মানে কর্টেক্স থেকে বৃক্কের যত মেডালার দিকে যাবে অসমোলারিটি তত বাড়ে। অসমোলারিটি বাড়ে মানে কি? তত দ্রবণের ঘনত্ব বাড়ে। তত দ্রবণের ঘনত্ব আমার বাড়বে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবারে একটা জিনিস একটু আগে আমরা পড়লাম, কি বলো? একটা জিনিস আমরা একটু আগেই পড়লাম যে আমাদের এইখান থেকে কি হয় না, এই ব্যামানের ক্যাপসুল থেকে, রক্তজালক থেকে যে আমার পরিশ্রুত তরলটা, সেই পরিশ্রুত তরলটা ব্যামনের ক্যাপসুল হয়ে পরাসংবর্ত নালিকা হয়ে কোথায় চলে আসে? হেনরি লুপ। তো যখন এই হেনরি লুপ দিয়ে যখন মূত্র উৎপাদন একটু আগে যখন আমরা পড়লাম, হেনরি লুপ দিয়ে যখন তোমার কে যাচ্ছে? ওই পরিশ্রুত তরলটা। পরিশ্রুত তরলটা যখন হেনরি লুপ দিয়ে যাচ্ছে তখন দেখো, এ সবসময় তরলটা তার অসমোলারিটিকে মেনটেন করবে তার বাইরে যত আছে ততই। তাহলে মনে করো তোমার পরিশ্রুত তরলটা এই জায়গায় চলে আসে। তোমার পরিশ্রুত তরলটা এই জায়গায় আছে। তাহলে এই জায়গায় তোমার বাইরের অসমোলারিটি কত? ৪০০। দেখো মিলিয়ে দেখো কত? ৪০০। তার মানে এই জায়গার ভিতরের অসমোলারিটি কত করতে হবে? ৪০০ করতে। কিন্তু তোমার তো এখানে তরলের পরিমাণ বেশি। তাহলে অসমোলারিটি যদি আমি বাড়াতে চাই, দেখো এখানে পরিশ্রুত তরলটার অসমোলারিটি কত ছিল? ৩০০। যখনই তরলটা নিচে নামছে ওর অসমোলারিটি ৪০০ করতে হবে। কেন? কারণ তার বাইরে ৪০০ আছে। সমান করতে হবে বাইরের সাথে পরিশ্রুত তরলের অসমোলারিটি। তাহলে বলো অসমোলারিটি এখানে বাড়াতে হচ্ছে। বলো অসমোলারিটি বাড়াতে গেলে কি করতে হবে? দ্রাব্য বাড়াতে হবে। আচ্ছা, দ্রাব্য যদি না বাড়িয়ে আমি কি করি? যদি আমি দ্রাবকটাকে কমিয়ে দিই, ব্যাপারটা তো কি? তুমি যদি একটা শরবতকে পাতলা করতে, তাহলে চিনিটাকে না বের করে পরে যদি জল দিয়ে দাও তাহলে পাতলা হয়ে যাবে। আর যদি ঘন করতে চাও তাহলে কি করতে হবে? জলটাকে যদি বার করে দাও তাহলে তোমার ঘন হবে। তাহলে দেখো এখানে পরিশ্রুত তরল থেকে যদি মনে করো তুমি জলকে বাইরে বার করে, এখানে পরিশ্রুত তরল থেকে যদি তুমি জলকে বাইরে বার করে দাও, তার মানে তোমার পরিশ্রুত তরলটা থেকে জলকে যখন বাইরে বার করে দিচ্ছ, তার মানে তোমার সেই দ্রবণটা ঘন হচ্ছে না পাতলা হচ্ছে? ঘন হচ্ছে কি না? দেখো জলকে বার করছো, একটা দ্রবণ থেকে জলকে বার করছো, তাহলে জলকে বার করছো মানে কি? দ্রাব্য বাড়ছে মানে ঘন হচ্ছে। আর ঘন হলে কি? অসমোলারিটি বাড়ে। তার মানে প্রথমে তরলটার অসমোলারিটি ছিল ৩০০, নিচে এলো, জল বার করলো, অসমোলারিটি ৪০০ হয়ে গেল। জল বার করছে মানে কি? ঘন হচ্ছে মানে কি? অসমোলারিটি বাড়ছে। অসমোলারিটি ৪০০ হয়ে গেল।
এবারে তরলটা যখন নিচে এই জায়গায় চলে এলো, তখন দেখো বাইরে অসমোলারিটি কত আছে? ৬০০। তাহলে একেও ৬০০ই করতে হবে। মানে আরো তাকে কিছু পরিমাণ জল বাইরে বার করতে হবে। তাহলে যত বাইরে জল বার করছে তত দ্রবণটা ঘন হচ্ছে। আর দ্রবণটা যত ঘন হচ্ছে তত অসমোলারিটি বাড়ছে। একটু আগে আমি যেটা বললাম। এবারে দেখো ধীরে ধীরে পরিশ্রুত তরলটা যখন এইখানে আসছে, তখন বাইরের কত আছে? ৮০০ আছে। তাহলে এখান থেকে আবার তোমাকে জল বার করতে হবে। যতক্ষণ না ৮০০ হচ্ছে অসমোলারিটি, ততক্ষণ পর্যন্ত জল বার। তারপরে ধীরে ধীরে তরলটা যখন এইখানে চলে আসবে, তখন কত করতে হবে? ১০০০। তখন আবার তাকে কি করতে হবে? এইখানে তরলটার থেকে জল বার করতে হবে। কিসের জন্য? অসমোলারিটিকে ১০০০ করার জন্য। এরকম করতে ফাইনাল যখন হেনরির রূপের এই তলে চলে আসবে, ফাইনাল যখন হেনরির রূপের তলে চলে আসবে কে? তরলটা, পরিশ্রুত তরলটা, তখন সেই তরলটার অসমোলারিটি বাইরের সাথে ম্যাচিং করতে গেলে কত করতে হবে? ১২০০। মানে এখান থেকে আবার জল বাইরে বার। তাহলে এখান থেকে কি হলো? আবার জল বাইরে। তাহলে কত পরিমাণ জল বাইরে বার করবে? যতক্ষণ না পর্যন্ত বাইরের ঘনত্বর সাথে ভিতরের ঘনত্ব। তাহলে একটু করে জল বার করছে। জল বার করছে মানে কি? ঘন হচ্ছে। তাহলে বাইরের ঘনত্ব আর ভিতরের ঘনত্ব দুটো সমান যতক্ষণ না হচ্ছে ও একটু করে জল বার করবে। যখনই সমান হয়ে যাবে একই থেকে যাবে। তার মানে পরিশুদ্ধ তরলটা যখন হেনরির লুপ দিয়ে নামছে, তখন বাইরের অসমোলারিটির সাথে সমান করার জন্য জল নির্গত করে। জল নির্গত করছে মানে কি? দ্রবণটা ঘন হচ্ছে। দ্রবণটা ঘন হচ্ছে মানে কি? অসমোলারিটি বাড়ছে। আর আমরা কি দেখছি? অসমোলারিটি তো বাড়ছে। ৪০০, ৪০০ থেকে ৬০০, ৬০০ থেকে ৮০০, ৮০০ থেকে ১০০০, ১০০০ থেকে। তাহলে বাইরের অসমোলারিটির সাথে ভিতরের অসমোলারিটিকে সমান রাখার জন্য ভিতরে কি হচ্ছে? অসমোলারিটিকে বাড়িয়ে যেতে হবে। এবারে দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে হাই কনসেন্ট্রেশন। এই যে জায়গা, এই জায়গাটায় সবথেকে হাই কনসেন্ট্রেশন থাকছে এই জায়গায়, এই জায়গাটা। তো এই জায়গাটায় আমার কি হয়ে যাচ্ছে? সবথেকে হাই কনসেন্ট্রেশন এবং এইখানে তোমার NaCl এর পরিমাণ প্রচুর থাকে। এখানে তোমার NaCl এর পরিমাণ প্রচুর। মানে জল বার হয়ে আর এদিকে NaCl বেশি থেকে NaCl এর পরিমাণ। এবারে দেখো, যখন এবারে তরলটা উপর দিকে যাবে, তরলটা এবার উপর দিকে যাবে, হ্যান্ডেল লুপ থেকে এবার তরলটা উপর দিকে যাবে। বলো যখন তরলটা উপর দিকে যাবে, তখন বলে এইবারে এতক্ষণ যখন তরলটা নিচ দিকে আসছিল, ওর অসমোলারিটি বাড়াতে হচ্ছিল। এখন যখন তরলটা উপর দিকে যাবে, ওর অসমোলারিটি এবার কমাতে হবে। কেন বলো তো? দেখো তরলটা যখন এইখানে আছে, তখন অসমোলারিটি বাইরে ১২০০, তাহলে ওকেও ১২০০ করতে হচ্ছে। এবার ধীরে তরলটা যখন উপরে এলো, এই উপরে, উপরে যখন তরলটা উঠছে, তখন ওর বাইরের অসমোলারিটি কত হয়ে গেছে? এখন ১০০০। তাহলে বলো এখন যদি ওকে অসমোলারিটি কি করতে হবে? কমাতে হবে। তাহলে হয় জল যোগ করতে হবে আর না হয় আরেকটা উপায় আছে যে এখান থেকে তুমি NaCl টাকে বার করো। মানে দ্রাবকে তুমি কমিয়ে। তাহলে NaCl কে যখনই তুমি বার করে দিচ্ছ, মানে তোমার দ্রাবর পরিমাণ কমছে, মানে ঘনত্বটা কমছে, মানে অসমোলারিটি কমছে। এবার ধরো ধীরে ধীরে তরলটা যখন আরো উপর দিকে যাচ্ছে, তখন ওর অসমোলারিটি বাইরে কত আছে? ৮০০, ওকেও ৮০০ করতে হবে। মানে ১০০০ থেকে ৮০০ করতে গেলে কি করতে হবে? আরো NaCl কে বার করে দাও। আরো তুমি NaCl কে, আবার তুমি ধীরে তরলটা উপরে যাচ্ছে, মানে বাইরে কত আছে? ৬০০। তাহলে ৬০০ সমান করতে গেলে কি করতে হবে? আরো অসমোলারিটি কমাতে হবে। তার মানে আবার তুমি NaCl কে বার করে দাও। ধীরে ধীরে এখানে চলে আসো। এখানে কত করতে হবে অসমোলারিটি? ৪০০ করতে হবে। তাহলে আবার তুমি NaCl কে বার করে দাও। আর তুমি NaCl কে, এরকম করে যখন সংগ্রাহী নালিকায় পৌঁছাবে, মনে রাখবে সংগ্রাহী নালিকাতে তোমার এখানে অসমোলারিটি হবে ২০০। এটা একবার নিট পরীক্ষাতে কোয়েশ্চেন দিয়েছিল। ঠিক আছে? যে কর্টেক্স অঞ্চলের অসমোলারিটি সবসময় ৩০০ হয়। একমাত্র যখন পরিশ্রুত তরল এই দূরবর্ত নালিকায় পৌঁছায়, তখন তার কমতে পরে অসমোলারিটি কত হয়ে যায়? কত হয়ে যায়? বুঝা গেছে? তার মানে যখন তোমার তরলটা নিচে নামছে, যখন তরলটা নিচে নামছে তখন বাইরের অসমোলারিটির সাথে সমান করার জন্য তাকে কি হচ্ছে? অসমোলারিটি বাড়াতে হচ্ছে। কারণ আমরা জানি যত নিচে নামছে তত অসমোলারিটি কি হচ্ছে? ৪০০, তারপর ৬০০, তারপর ৮০০, তারপর ১০০০, তারপর ১২০০। তারপর তরলটা যখন উপরে উঠছে তখন তাকে বাইরের সাথে সমান করার জন্য কি করতে হচ্ছে? অসমোলারিটি কমাতে হচ্ছে। কেন? ১২০০ উপর দিকে গেলে কি হচ্ছে? ১২০০, তার থেকে হতে হবে ১০০০, তারপর ৮০০, তারপর ৬০০, তারপর ৪০০। তাহলে তরল যখন নিচে নামছে তখন অসমোলারিটি বাড়াতে হচ্ছে। তরল যখন উপরে উঠছে তখন অসমোলারিটি কমাতে হচ্ছে। কিসের জন্য? বাইরের অসমোলারিটি আর ভিতরের যে তরলটার অসমোলারিটি দুটোকে এবার অসমোলারিটি যখন নিচে নামছে অসমোলারিটিকে বাড়াবার জন্য কি করছে? জলকে বার করছে। আর যখন উপরে উঠছে তখন অসমোলারিটিকে কমাতে হচ্ছে, তখন কি করছে? NaCl কে বার করছে। বলো ব্যাপারটা কি? তাহলে এখানে আমরা দেখলাম যে হেনরি লুপের মধ্য দিয়ে কি হচ্ছে? তরলটা যখন যাচ্ছে তখন অসমোলারিটিকে মেইনটেইন। এর সাথে আমি তোমাদেরকে কি বলেছিলাম দেখো? এর সাথে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম। আশা করি সকলের মনে আছে।
যে বহির্মুখী ধমনিকা থেকে যে নালীটা বার হয়, বহির্মুখী ধমনিকা থেকে যে নালীটা বার হয়, সেই নালিকাটা এটাকে পেঁচিয়ে থাকে। তো মনে রাখবে এটাকে পেঁচিয়ে পরে যে রক্তের যে জালকটা থাকে তাকে বলে ভাষা রেখা। তাহলে ওটাকে আমি এর সাইডেই করছি। তাহলে এর সাইডে আছে মনে করো রক্তের জালকটা। চলো আমি এখানে রক্তের জালকটা যে এইটা হচ্ছে আমার রক্তের, এটা হচ্ছে আমার রক্তের। তাহলে এই যে রক্তের জালকটা, এই রক্তের জালকটা তোমার কোথায় আছে? এই রক্তের জালকটা তোমার আছে কোথায়? এই এর চারপাশে। তাহলে আমি এখানে আঁকছি এর চারপাশে। তাহলে এটা কি যেটা আমি ব্লাক কালারে করছি। দেখো যেটা ব্লাক কালারে করছি, ব্লাক কালারে যেটা করছি এটা হচ্ছে রক্তের জালক। তাহলে এই যে রক্তের জালকটা, এই রক্তের জালকটা কোথায় আছে? এই তোমার এর পাশেই। কার? এই হেনরির লুপের পাশে। তো এটাকে আমি সাইডে করছি। দেখো আচ্ছা সাইডে করার দরকার নেই আমি এখানে করছি। দেখো এখানে মনে রাখবে যে তোমার কি হলো এই জায়গায়? দেখো এখানে তোমার কি হলো? পরিশ্রুত তরলটা কোন দিকে যাচ্ছে? দেখো নিচ দিকে যাচ্ছে। পরিশ্রুত তরলটা তোমার কোথায় যাচ্ছে? নিচ দিকে যাচ্ছে। তো যখন এইখানে পরিশ্রুত তরলটা তোমার নিচ দিকে যাচ্ছে, তখন এর পাশের জালক থেকে রক্তটা কোন দিকে যাবে? উপর। রক্তটা কোন দিকে যাবে? আবার দেখো এখানে যখন তোমার তরলটা উপর দিকে যাচ্ছে, যখন এখানে তরলটা উপর দিকে যাচ্ছে, তাহলে ওর পাশে থাকা যে রক্ত জালকটা তার মধ্য দিয়ে রক্তটা যাবে নিচ দিকে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে তোমার ইউ আকৃতির যে হেনরি লুপ সেখানে তোমার পরিশ্রুত তরলটা যাচ্ছে এইরকম। আর তার পাশে থাকা যে রক্তনালীটা সেখানে রক্তটা যাচ্ছে এইরকম। তার মানে এই তরলটা এইরকম যাচ্ছে, তার সাইডে থাকা রক্তনালিকার মধ্যে রক্তটা এরকম যাচ্ছে। এটাকেই তো বলে কাউন্টার কারেন্ট মেকানিজম। অর্থাৎ দুটা নালী পাশাপাশি থাকবে, একটা যেদিকে যাবে তরল তার পাশে থাকা তার বিপরীত। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কাউন্টার কারেন্ট। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কাউন্টার কারেন্ট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এইবারে এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবে। এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবে। যেমন তোমার এইখানে যেমন তোমার এখানে কি হলো দেখো। যেমন তোমার এখানে জাস্ট ১ মিনিট। জাস্ট যেমন তোমার এখানে কি হলো যে তরলটা যখন নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে, তখন তাকে যেমন বাইরের অসমোলারিটির সাথে সমান রাখতে হচ্ছে, যখন তরলটার এই রক্তের মধ্য দিয়ে রক্ত যাচ্ছে তাকেও তো অসমোলারিটি সেম রাখতে হবে। তাহলে তাকে কি করতে হবে দেখো? বলো। তার মধ্য দিয়ে জালকটার মধ্য দিয়ে রক্তটা এখন এইদিকে যাচ্ছে। তাহলে রক্তটা যখন এইদিকে যাচ্ছে তাহলে তাকে অসমোলারিটি কি করছে? কমাতে হচ্ছে। তাহলে তাকে যদি অসমোলারিটি কমাতে হয় তাহলে কি করতে হবে বলো? তাকে যদি অসমোলারিটি কমাতে হয় তাহলে তাকে কি করতে হবে? তাকে যদি অসমোলারিটি কমাতে হয় তাহলে তাকেও এখানে NaCl কে বার করতে হবে অথবা জলকে ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে হয় তুমি এর মধ্যে কি করো? হয় তুমি এর মধ্যে জলকে বার করে দাও। সরি, হয় তুমি এই যে এখানে যে জলগুলো বার হলো দেখো, এখানে যে জলগুলো বার হলো, এই জলগুলো এখন এর মধ্যে ঢুকে যাবে। জলগুলো এখন এর মধ্যে ঢুকে যাবে। তাহলে বলো এর মধ্যে যদি জল ঢুকে যায় এই রক্ত জালকটার মধ্যে, তাহলে কি হবে? এর অসমোলারিটি বাড়বে না কমবে? এর অসমোলারিটি কমবে। আর এর তো এটাই দরকার। কারণ এর অভিমুখটা তো এইদিকে। কারণ এর অসমোলারিটি কি হতে হবে? উপর দিকে যাচ্ছে। মানে কি? ১০০০ থেকে ৮০০ হতে হবে, ৮০০ থেকে ৬০০, ৬০০ থেকে ৪০০। তাহলে এর অসমোলারিটি উপর দিকে কমে, কমে যেতে হবে। তার মানে এই জলটা এর মধ্যে ঢুকে, ঢুকে যাবে। আর জল ঢোকা মানে অসমোলারিটি কমে। আবার এইদিকে দেখো, এইদিকে রক্তটা নিচ দিকে নামছে। তাহলে এইদিকে রক্ত নালীটা যেটা নিচ দিকে নামছে তাহলে এর অসমোলারিটি কি হতে হবে? বাড়তে হবে। তাহলে এর যদি অসমোলারিটি বাড়তে হয় তাহলে এই যে এখানে যেটা NaCl বার হচ্ছে সেই NaCl টা এখানে ঢুকে যাবে। তাহলে এর দেখো অসমোলারিটি কমতে হবে তার জন্য NaCl কে বার করছে। আর সাইডে থাকা রক্তজালক তার এখানে অসমোলারিটি করতে হবে, বাড়াতে হবে। তাহলে NaCl টা ঢুকে যাবে। মানে ব্যাপারটা দাঁড়ালো এটাই দেখো। আমি যদি ফ্রেশ ভাবে এখানে দেখাই, তোমার এখানে পরিশ্রুত তরলটা নাম। তাহলে পরিশ্রুত তরলটা যখন নিচ দিকে নামছে, পরিশ্রুত তরলটা যখন নিচ দিকে নামছে, তখন তার অসমোলারিটি কি করতে হবে? তার অসমোলারিটি তাকে বাড়াতে হবে। তাহলে অসমোলারিটি বাড়ার জন্য সে কি করছে? সে জলকে বার করে। কিন্তু তার সাইডে থাকা রক্তজালকটা, সে রক্তজালকটার অভিমুখটা কোন দিকে হচ্ছে? এইদিকে। তাহলে তার অসমোলারিটি কি হতে হবে? বাড়তে হবে। তাহলে জলটা এর মধ্যে ঢুকিয়ে দাও। কাউন্টার কারেন্ট। একটা নালীতে তরলটা নিচ দিকে নামছে তো তার পাশের নালীতে তরলটা উপর দিকে। তাহলে এর যখন নালীটা দিয়ে তরলটা নিচে নামছে তাহলে অসমোলারিটি কমাতে হবে তার জন্য জল বার করছে। কিন্তু তার সাইডে থাকা রক্তনালী রক্তজালকের মধ্য দিয়ে রক্তটা কি উপর দিকে যাচ্ছে। তাহলে ওর অসমোলারিটি কি করতে হবে? ওর অসমোলারিটি বাড়াতে হবে, কমাতে হবে। তাহলে যে জলটা বার করে পরে এ অসমোলারিটি করছে বাড়াচ্ছে, ঠিক একইভাবে সেই জলটাকে তার পাশের নালীটাকে নিয়ে পরে উপর দিকে সে অসমোলারিটি কমে। সেম তার পাশেরটা দেখো, যখন রক্তের মধ্য দিয়ে যখন ইউ আকৃতির নলাকার মধ্য দিয়ে যখন উপর দিকে যাচ্ছে, যখন উপর দিকে যাচ্ছে তোমার কে?
পরিশ্রুত তরলটা। তখন সে কি করছে? NaCl কে বার করছে। কেন? NaCl কে তাকে বার করছে তার কারণ অসমোলারিটিটাকে কমাবার জন্য। কিন্তু তার সাইডে রক্তজালকটা সে তো নিচ দিকে নামছে। তাহলে সে যখন নিচ দিকে নামছে তার তো অসমোলারিটি বাড়া দরকার। তখন ওই NaCl টাকেও ফলে ব্যাপারটা বুঝতে পেরেছো? এটাকে বলা হয় কাউন্টার কারেন্ট। মানে হেনরির লুপে যখন তরলটা নিচে নামছে তখন ওর অসমোলারিটি বাড়াতে হচ্ছে তার জন্য জলকে বার কিন্তু তার সাইডে থাকা রক্তটা উপর দিকে যাচ্ছে। মানে ওকে অসমোলারিটি কমাতে হচ্ছে তখন ও ওই জলটা নিয়ে একইভাবে হেনরির লুপে যখন পরিশ্রুত তরলটা উপর দিকে যাচ্ছে তখন ওকে অসমোলারিটি কমাতে হচ্ছে মানে NaCl কে বার করছে। কিন্তু তার সাইডে থাকা রক্তজালকটা সেটা তো নিচে নামছে মানে ওকে তো অসমোলারিটি বাড়াতে হচ্ছে। সে ওই NaCl টাকে নিয়ে এইভাবে তোমার ইউ আকৃতির হেনরির লুপের মধ্যে পরিশ্রুত তরল যাচ্ছে উপর দিকে আর তার পাশে থাকা রক্তজালকের মধ্যে রক্তটা যাচ্ছে তার অপোজিট ডাইরেকশন এবং তারা দুজন কি করছে না বাইরের অসমোলারিটির সাথে নিজের অসমোলারিটিকে ম্যাচিং করে রাখে। এটাকে বলা হয় কাউন্টার কারেন্ট। বলো সবাই বুঝতে পেরেছো? ইয়েস